আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সবাই কেমন আছেন? সবাই একটু দ্রুত জয়েন করি, আমরা সবাই একটু দ্রুত জয়েন করি, আমরা দেখি। হ্যাঁ, দ্রুত জয়েন করি। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ, সবাই একটু জয়েন করি আমরা। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ। কথা শোনা যাচ্ছে কি, কমেন্ট করেন একটু প্লিজ। আমরা প্রথম ক্লাসের যে পিডিএফ পিডিএফ এর জন্য আপনারা গ্রুপে যাবেন। গ্রুপে এখানে দেখবেন ফাইলস আছে, কি আছে? ফাইলস। ফাইলসে ক্লিক করলে এরকম এক দুই এরকম ফাইল আসবে। পাশে এরকম থ্রি ডট থাকবে। থ্রি ডট আপনি ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসবে। যদি আপনি ফেসবুক লাইট চালান, ফেসবুক লাইট, এফবি লাইট যদি কেউ চালান, তাহলে এই অপশনটা খুঁজে হয়তো পাবেন না। আপনাকে রিয়েল ফেসবুক যেটা আছে সেটা আপনারা ব্যবহার করবেন। তাহলে পিডিএফ ডাউনলোড করার জন্য কি করতে হবে? প্রথমে আপনাকে গ্রুপে যেতে হবে। গ্রুপে গিয়ে আপনাকে ফাইলসে যেতে হবে। ফাইলসে গেলে ওখানে দেখবেন থ্রি উইন্ডো ফাইলগুলো এরকম দেয়া থাকবে, স্ক্রল মানে এমনিতে আসবে। আসলে আপনি সেখানে থ্রি ডট থাকবে। থ্রি ডট থাকলে সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি দেখে বলছি, আবারও আমি দেখে আপনাদের বলছি। এই যে আমি গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পরে প্রথমে এখানে দেখেন ফিচার্ট, এই যে ফিচার্ট যে আছে, এই ফিচার্টে আমরা ক্লিক করলে আপনাদের সকল ক্লাসগুলো পাবেন। আমি সিরিয়াল করে দিব, সকল ক্লাসগুলো আপনারা ফিচার্টে পাবেন। তারপর লেখা আছে তারপর লেখা আছে ফটোস, তারপর লেখা আছে ইভেন্টস, তারপর লেখা আছে ফাইলসের পর লেখা আছে অ্যালবামস, তারপর লেখা আছে রিলস। তাহলে আপনি চলে যাবেন ফাইলসে চলে গেলে তখন আপনার এরকমভাবে আসবে। আসলে আপনি এখানে থ্রি ডট, এই যে আমি থ্রি ডটে কল করে করেছি, দেখেন বোঝা যায় কিনা জানি না, থ্রি ডটে করেছি। থ্রি ডটে করার পরে এখানে লেখা আছে ভিউ পোস্ট, ডিলিট ফাইল, মানে আমি যেহেতু অ্যাডমিন এই জন্য ডিলিট ফাইল লেখা আছে। তারপরে লেখা আছে ডাউনলোড ফাইল। এখন আমি ডাউনলোড ফাইল দিলেই এখানে অ্যাপ সেটিং চাচ্ছি, আমার সেটিংয়ে ঝামেলা আছে, এই জন্য আমাকে সেটিংয়ে হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, আমার পারমিশন চাচ্ছে আর কি। তাহলে এটা এক একজনের এক এক পারমিশন হয়তো অফ করা থাকতে পারে, আপনারা সেই অফটা করবেন। আপনারা কি কেউ ডাউনলোড করতে পেরেছেন? আপনারা কেউ ডাউনলোড করতে পেরেছেন? আপনারা কি কেউ ডাউনলোড করতে পেরেছেন কিনা?
কে কে ডাউনলোড করতে পেরেছেন বলেন? আর যদি মনে করেন ডাউনলোড হয় না, যদি এরকম হয় তাহলে আপনার ফোনের সেটিংয়ে সমস্যা আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা সেটিংটা আমার জন্য একরকম, অন্যের জন্য এরকম এরকম না। আমার জন্য একরকম, অন্যের জন্য আরেক রকম এরকম না, সবার জন্য সেটিংটা সেম। আচ্ছা, আমরা পড়াশোনা চলে যাচ্ছি। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন, ফেসবুকের আমাদের যে বাংলাবিদ পেজ আছে, পেজে নক করলে ওখানে অ্যাডমিন আছে, মডারেটর আছে, অ্যাডমিনরা আছে, তারা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেবে। আমরা মধ্যযুগের সাহিত্য চলে যাব। মধ্যযুগের সাহিত্য থেকে আপনাকে যদি প্রথমে যদি কোনো প্রশ্ন করে তাহলে বলা হবে যে মধ্যযুগ কবে থেকে শুরু হয়েছে, এটা তো আমরা মোটামুটি জানি। তো মধ্যযুগ থেকে প্রশ্ন করার মতো একটা জায়গা হচ্ছে অন্ধকার যুগ। আপনাকে হয়তো বলতে পারে যে অন্ধকার যুগ বলতে কী বোঝেন, বলেন অন্ধকার যুগ কাকে বলে, অন্ধকার যুগের সময় কী? তাহলে অন্ধকার যুগ হচ্ছে একটা বিতর্কিত বিষয়। এটা মধ্যযুগের প্রথম 150 বছর, প্রথম 150 বছর অর্থাৎ 1201 থেকে 1350 পর্যন্ত, এই সময়ে বাংলা কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায় না বলে ওই যুগটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। যদি বলা হয় যে অন্ধকার যুগের কারণটা কি, তখন আপনি কি বলবেন? তখন বলবেন যে সেন রাজা যারা ছিল, হিন্দু রাজারা ছিল, এরা মোটামুটি অত্যাচারী ছিল। তারা ওই চর্যাপদ যারা লিখতেন বৌদ্ধ, ওদেরকে তো তাড়িয়ে দিয়েছিলেন অনেক আগেই। তারপরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, তিনি 1204 খ্রিস্টাব্দে এই অঞ্চলে আসেন। আসার পরে তখন একটা রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করেন, যে কারণে সাহিত্যটা তখন রচিত হয়নি বা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি কিংবা খুঁজে পাওয়া যায়নি। এই জন্য এটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। যদিও অনেকে মনে করেন যে আসলে ওই সময় সাহিত্য ছিল, কিন্তু এটা আসলে খুঁজে পাওয়া যায় না, হয়তো পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে। তাহলে আপনারা এইভাবে অন্ধকার যুগটার কথা বলবেন। যদি প্রশ্ন করা হয় যে অন্ধকার যুগের সাহিত্যের পরিচয় দেন, যদি বলা হয় যে না অন্ধকার যুগ বলা হয়েছে, কিন্তু অন্ধকার যুগে বাংলা ভাষার সাহিত্য পাওয়া না গেলেও অন্যান্য ভাষার কিছু সাহিত্য পাওয়া গিয়েছে, সেগুলো কি কি? তখন আপনি বলবেন যে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল এটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা, যেহেতু নাম তার প্রাকৃত পৈঙ্গল, তার হচ্ছে কি প্রাকৃত ভাষায় লেখা, এবং এটা লিখেছিলেন শ্রীহর্ষ। কে লিখেছিলেন? শ্রীহর্ষ। তাহলে এই শ্রীহর্ষ এটা হয়তো আসবে না, আপনারা প্রাকৃত পৈঙ্গলের কথা বলবেন, শূন্য পুরাণের কথা বলবেন। শূন্য পুরাণ কে লিখেছেন? এটা সংস্কৃত ভাষার একটি কাব্য, রামায় পণ্ডিত লিখেছিলেন, রামায় পণ্ডিত। এবং শূন্য পুরাণের একটা কবিতা আছে নিরঞ্জনের উষ্মা নামে, নিরঞ্জনের উষ্মা নামে একটা কবিতা আছে, বা নিরঞ্জনের রুষ্মাও এটা পাওয়া যায়, রুষ্মা বা উষ্মা পাওয়া যায়। এটা হচ্ছে ব্রাহ্মণ্য যে প্রথা ছিল, অর্থাৎ ব্রাহ্মণদের যে শাসন শোষণ ছিল, সেই ব্রাহ্মণ শাসন শোষণের পরিবর্তে মুসলিম শাসন প্রতিষ্ঠার পক্ষে মত দেওয়া হয়েছিল এই নিরঞ্জনের উষ্মাতে। এটা হচ্ছে ওই শূন্য পুরাণের একটা কবিতা। তাহলে এই কথাটা আপনারা বলতে পারেন। তারপরে বলতে পারেন শেখ শুভোদয়া। শেখ শুভোদয়া এটাও একটা পীরের শুভ দয়া নিয়ে লেখা, একজন পীরের উদারতা নিয়ে লেখা, এবং এটা লিখেছিলেন রাজা লক্ষণ সেনের সভাপতি হলায়ত মিশ্র, তিনি লিখেছিলেন, এবং এটাও অশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা। তাহলে সংস্কৃত ভাষা এবং প্রাকৃত ভাষায় কয়েকটা নিদর্শন পাওয়া যায়। এখানে জালালউদ্দিন যে পীর আছে, সেই পীরের মাহাত্ম্য নিয়ে এই শেখ শুভোদয়া লিখেছিলেন হলায়ত মিশ্র। তো এরকমভাবে যদি বলা হয় যে মধ্যযুগের দু একটা সাহিত্যের নিদর্শনের নাম বলেন, তাহলে আপনারা বলবেন যে মধ্যযুগের সাহিত্য বাংলা কোনো নিদর্শন পাওয়া যায় না, প্রাকৃত ভাষার পাওয়া যায়, অশুদ্ধ সংস্কৃত ভাষায়, এবং সংস্কৃত ভাষার বিভিন্ন সাহিত্য পাওয়া যায়। তার মধ্যে প্রাকৃত পৈঙ্গলের কথা বলবেন, তারপরে বলবেন হচ্ছে কি বলবো এটাকে
শেখ শুভোদয়ের কথা বলবেন, তারপরে বলবেন হচ্ছে আমরা রামায় পণ্ডিতের ওই কি নাম কি রামায় পণ্ডিতের শূন্য পুরাণের কথা বলবেন। আর যদি এরকম প্রশ্ন করে যে নিরঞ্জনের উষ্মা কি, তখন আপনারা বলবেন নিরঞ্জনের উষ্মা হচ্ছে শূন্য পুরাণের একটি কবিতা, যেখানে ব্রাহ্মণ্যবাদের অর্থাৎ ব্রাহ্মণদের যে অত্যাচার আছে সেটার বিপক্ষে বলা হয়েছে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার পক্ষে মত দেওয়া হয়েছে। নর্মালি ব্যাপারটা এরকম হয়, যখন একটা পট পরিবর্তন হয়, যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিলেন তখন কিন্তু সবাই আওয়ামী লীগ, এখন আবার চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই আবার এই পন্থা, মানে মানুষ আসলে স্রোতে গা ভাসায়। তাহলে ওই সময় যখন একটা রাজনৈতিক পরিবর্তন আসছে, যখন ইরা চলে আসছে, মুসলিমরা চলে আসছে, তখন দেখেন যে এই যে যারা ছিলেন কি বলে লক্ষণ সেনের যে সভাকবি, সে কি বলে নাম কি হলায়েত মসরু, তিনিও এই জালালউদ্দিন পীরের নিয়ে লিখেছেন, কি বলে মাহাত্ম্য নিয়ে লিখেছেন, এবং তিনি ওই এই লক্ষণ সেন বা ওদেরকে কি করেছেন, সমালোচনা করেছেন, এরকম একটা ব্যাপার আর কি। তো মানুষ হচ্ছে যখন স্রোতে গা ভাসায় আর কি, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে মধ্যযুগের সাহিত্যের ধারা যদি বলে যে আপনার মধ্যযুগের সাহিত্যের ধারা কি কি আছে, তাহলে মধ্যযুগের সাহিত্যের প্রথম যে নিদর্শন তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে আমরা পাই হচ্ছে বৈষ্ণব পদাবলী, তারপরে আমরা পাই হচ্ছে মঙ্গল কাব্য, তারপরে আমরা পাই অনুবাদ সাহিত্য, তারপরে আমরা পাই রোমান্টিক প্রণয়পাখ্যান, নাচ সাহিত্য, শাক্ত পদাবলী, বাউল পদাবলী, কবি গান, জীবনী সাহিত্য, দোবাসী পুঁথি, এরকম, ঠিক আছে। এখন আপনারা যদি এরকমভাবে প্রশ্ন করে যে মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্য ধারা কোনটা, মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্য ধারা হচ্ছে লোকসাহিত্য। এক মধ্যযুগের মানে ব্যতিক্রমী সাহিত্যের মধ্যে আমরা আসলে ধরতে পারি, এক হচ্ছে লোকসাহিত্য, দুই হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান বা রোমান্টিক কাব্য, ওটাকে বলা হয়। রোমান্টিক কাব্য। তাহলে আপনাকে যদি কখনো যে কোনো ভাইভাতে, এটা শুধু আপনাদের যে এই পরীক্ষাটা কি বলে নিবন্ধন ভাইভা এরকম না, নিবন্ধন ভাইবার পরে আপনারা হয়তো চাকরির আরও পরীক্ষা দেবেন, হয়তো আরও কি বলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবেন, বিসিএসে ভাইভা দেবেন, নানান কিছু দেবেন, কিংবা এখানেও আপনাকে যখন প্রশ্ন করা হবে যে মধ্যযুগের সাহিত্যের ধারা কি, তখন তো আপনি ওই শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চর্যাপদ কেন বলছি, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক, এগুলোর কথা বলবেন। যদি বলা হয় যে আপনার কাছে মনে হচ্ছে যে মধ্যযুগের সবচেয়ে ব্যতিক্রমী সাহিত্য কোনটা, তখন আপনি উত্তর করবেন যে স্যার দুইটা ব্যতিক্রম আমরা বলতে পারি, এক হচ্ছে লোকসাহিত্য, দুই হচ্ছে রোমান্টিক কাব্য। তখন আপনাকে আবারও প্রশ্ন করবে যে আচ্ছা কেন ব্যতিক্রম। প্রথম কথা হচ্ছে আপনাকে মানে প্রশ্নর থেকে প্রশ্ন কিন্তু আপনাকে করবে, প্রশ্নের লেস থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে, ওকে। এখন ওই নিয়ে ভাইভাতে কিন্তু টিচারকে নিয়ে খেলা যায়, যদি আপনি কিছুটা দক্ষ হন। ব্যাপারটা এরকম, ধরেন আমি জীবনে যত ভাইভা দিয়েছি, আল্লাহর রহমতে সব ভাইভা ভালো হয়েছে, মানে কখনই আমার ভাইভা খারাপ হয়েছে এরকম রেকর্ড খুব কম। একবার শুধু মনে হয় সেকেন্ড ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ার আমার ভাইভা ছিল, সেটা মনে হয় তাও আর দুজন স্যার এবং ম্যাডামের মধ্যে রেশারেশি ছিল, তো দুইজন ছিলেন, এই জন্য হয়তো খারাপ হয়েছে। যাক, তো এছাড়া আমি ভাইভা খারাপ হয়েছে এরকম মনে করতে পারছি না। কারণ ভাইভাটা আসলে কীভাবে আপনার অনুকূলে নিয়ে আসবেন, ধরেন আপনি গান গাইতে পারেন, বা আপনি কবিতা ভালো পারেন, কিংবা ধরুন আপনি অনেকগুলো উপন্যাস পড়েছেন, কিংবা ধরুন আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস খুব পছন্দ করেন, কিংবা ধরুন আপনি ছোট গল্প খুব পছন্দ করেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব গল্প গুচ্ছ পুরাটাই পড়ে ফেলছেন, ওখানে সব কিছু জানেন আপনি, অর্থাৎ আপনি যে চান যে এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হোক, তখন এটা কি করতে হয়। নর্মালি যখন আপনি ধরেন একটা উত্তর দিবেন, আপনি সুযোগ পাইলে, এখন আপনি যে জিনিসটা পছন্দ করেন বা পারেন ভালো, আপনি ওইটার একটা লেজ বলে দিবেন। ধরেন আপনাকে এখানে ব্যতিক্রমী ধারা বললো, তখন ধরেন আপনি উপন্যাস নিয়ে আপনি চান যে আপনি উপন্যাস পছন্দ করেন, তাহলে আপনি যখন রোমান্টিক প্রণয়পাখ্যানের কথা বলবেন, তো রোমান্টিক প্রণয়পাখ্যান এটা হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান, একটা বিশাল একটা কাহিনী থাকে, কবিতার একটা কাহিনী থাকে, যা সেটা মধ্যযুগে তো উপন্যাস ছিল না, এখন যদি আমরা ধরি তাহলে আমরা দেখবো যে এখনকার যুগের উপন্যাসের মতো, তখনই কিন্তু আপনাকে আবার প্রশ্নটা করবে উপন্যাসের মতো। অর্থাৎ আপনি যে প্রশ্নে আপনি চান যে প্রশ্নে যে জায়গা থেকে প্রশ্ন করা হোক, আপনি ওই জায়গার একটা লেজ বলে দেবেন আগের প্রশ্নের উত্তরে লাস্টের দিকে, তখন দেখবেন যে আপনি একটা মিলাই দিবেন আর কি, তখন দেখবেন আপনাকে পরবর্তী প্রশ্নটা আপনার ওখান থেকে করছে। এইভাবে কিন্তু আমি আমার বিসিএস ভাইভা থেকে শুরু করে ক্যাডেট কলেজের ভাইভা থেকে শুরু করে নানান জায়গায় আমি এইভাবে সফল হয়েছি।
তো আপনারা সফল হতে পারবেন। এখন এই যে বলা হচ্ছে যে ব্যতিক্রমী ধারা যে দুইটা, একটা হচ্ছে লোকসাহিত্য, একটা হচ্ছে রোমান্টিক কাব্য, কেন আমরা এটাকে ব্যতিক্রমী বলছি? প্রথম কথা, মধ্যযুগের সাহিত্য, প্রাচীন যুগের সাহিত্যটা ধর্মকেন্দ্রিক ছিল, বৌদ্ধ ধর্মকেন্দ্রিক। মধ্যযুগের সাহিত্যটা হচ্ছে ধর্মকেন্দ্রিক। মধ্যযুগের সাহিত্য ধর্মকেন্দ্রিক, দেবদেবী নির্ভর, দেবদেবী নির্ভর মধ্যযুগের সাহিত্য। কিন্তু দুটো সাহিত্য আমরা দেখেছি যেখানে সাধারণ রক্ত মাংসের মানুষের চরিত্র রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্যের মধ্যে একেবারেই অন্তজ শ্রেণীর, একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, বিরহ মিলন, পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত, ট্রাজেডি, মেনলি হচ্ছে ট্রাজেডি এই লোকসাহিত্যের মধ্যে। সেই ট্রাজেডি, বিয়োগান্তক ব্যাপার, কষ্ট দুঃখ বেদনাটাই মুখ্য হয়ে উঠেছে, একেবারেই আধুনিক সাহিত্যের মতো। আধুনিক সাহিত্যে যেরকম মানুষের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা, হাহাকার, কষ্ট দুঃখ বেদনা, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসে, ঠিক তেমনি লোকসাহিত্যের মধ্যে আমরা দেখব যে ব্যক্তি রক্ত মাংসের যে মানুষ, সেই রক্ত মাংসের মানুষের প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। সেখানে না আছে কোনো দেবী, না আছে কোনো দেবতা, না আছে কোনো উচ্চ বংশের কোনো রাজা, উজির, দরবার, এরকম কিছু নেই। বরঞ্চ সেখানে একেবারে সাধারণ মানুষের জীবন কাহিনী দেয়া আছে লোকসাহিত্যের মধ্যে। আপনাকে যদি উদাহরণ হিসেবে বলে, আপনি মহুয়ার কথা বলবেন, আপনি দেওয়ানা মদিনার কথা বলবেন, ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো আছে সেই পালাগুলোর কথা আপনারা বলবেন যে লোকসাহিত্য স্যার আমরা দেখেছি যে মহুয়ার মধ্যে আমরা দেখেছি, আর দেওয়ানা মদিনার মধ্যে এখানে কোনো স্যার ধর্মীয় কোনো আচার নেই, ধর্মীয় কোনো প্রসঙ্গই নেই, বরঞ্চ সেইখানে দেখা গেছে স্যার বেদে পল্লীর বেদেদের জীবন, এবং একটা বেদে কীভাবে মহুয়া নামের একটা মেয়েকে, ছোট্ট একটা মেয়েকে চুরি করে নিয়ে এসে তাকে বড় করছে, নাম দিয়েছে মহুয়া, নাম দিয়েছে, তাকে দিয়ে নাচাচ্ছে, গান গাওয়াচ্ছে, এবং সেই মহুয়ার সাথে পরিচয় হচ্ছে আরেক জমিদারের নদের চাঁদ, এবং তাদের যে মিলন সম্ভব না, এবং তাদের যে অনেক চড়াই উত্তরায় পরে তারা দুইজনে যে মারা যায়, এই যে বিয়োগান্তক ব্যাপার, তার এখানে কোথাও কোনো ধর্মীয় কোনো বালাই নেই, যা মধ্যযুগীয় সাহিত্য থেকে একেবারেই ব্যতিক্রম। তো সেভাবে আপনারা বলবেন। এবং রোমান্টিক কাব্য, সেখানে আমরা দেখব যে রোমান্টিক কাব্যগুলো মেনলি হচ্ছে মুসলমানদের জীবন কাহিনী, মুসলমানদের হাতে লেখা এবং অনুবাদকৃত, মেনলি হচ্ছে হিন্দি এবং ফার্সি থেকে। তো সেই অনুবাদ সাহিত্য হলেও সেখানে কোনো ধর্মীয় দেব দেবী, যেহেতু ইসলাম ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই, সেখানে কোনো দেবদেবী বা ধর্মীয় অনুষঙ্গ নেই, বরঞ্চ সেখানে রূপজ মোহ, রূপের মোহে নায়ক এবং নায়িকা একজন আরেকজনের জন্য পাগল হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আছে। অর্থাৎ এখানে ধর্মীয় ব্যাপারের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের রূপ, লাবণ্য, রোমাঞ্চ, রোমান্টিকতা, অতিলৌকিকতা, অতিকথা, এই ব্যাপারগুলো মুখ্য হয়ে উঠেছে রোমান্টিক কাব্যগুলোতে। তাহলে আপনারা এইভাবে যদি উত্তর করেন, নিশ্চয়ই যিনি করবেন আপনারা সুখী হবেন, মানে খুশি হবে যারা আছে। তাহলে 1 নম্বরে বলবেন লোকসাহিত্য, 2 নম্বরে বলবেন রোমান্টিক কাব্য বা রোমান্টিক প্রণয় পাখ্যান, এটাকে বলা হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি যে মধ্যযুগের প্রথম যে সাহিত্য, তাকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে অনেক তথ্য দেওয়া আছে, আপনাদের এত তথ্য পড়ার মনে দরকার নেই। যে মধ্যযুগের প্রথম সাহিত্যটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এবং প্রথম একক গ্রন্থের নাম যদি আমরা বলি, প্রথম একক গ্রন্থ, এর আগে আমরা দেখেছি চর্যাপদ তো 23 জন লিখেছিলেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কবিতা। তো একজন লেখকের একক গ্রন্থ, সেটা হচ্ছে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন করলে, যখনই আপনি বড়ুচণ্ডী দাস বলবে, তখনই আপনাকে হচ্ছে প্রশ্ন করে ফেলবে চণ্ডীদাস সমস্যা। আপনাকে প্রশ্ন করবে যে চণ্ডীদাস সমস্যা কি? তখন আপনি বলবেন যে মধ্যযুগে একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব ছিল, সেই একাধিক চণ্ডীদাসের যে অস্তিত্ব ছিল, সেই বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখছি স্যার যে 3 জন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, আর শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য আরেকজন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। টোটাল 4 জন চণ্ডীদাসের নাম আমরা খুঁজে পাচ্ছি। এখন এই 4 জন চণ্ডীদাস কি এক নাকি আলাদা, এদের নিয়ে যে বিতর্কটা, এদের নিয়ে যে সমস্যাটা, তাকে বলা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এখন পরবর্তী প্রশ্নটা আপনার পরে প্রশ্ন করতে পারে, আচ্ছা চণ্ডীদাস সমস্যা তো বুঝলাম যে চণ্ডীদাস একাধিক, এখন আসলে কি একাধিক না একজন, কে কোথায়, কার বাড়ি কোনটা কি? তাছাড়া এক এক কথা বলেছেন, কেউ বলেছেন 2 জন, কেউ বলছেন 3 জন, কেউ বলছেন 4 জন। এক সাহিত্যিক বা এক গবেষক বলেছেন এক কথা। তার মানে এটা কোনো মীমাংসিত বিষয় নয়, এটা একটা বিতর্কিত বিষয়, এই জন্য এটাকে আমরা চণ্ডীদাস সমস্যা বলছি। এখন আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে, বা আমি প্রশ্ন করবো, আচ্ছা চণ্ডীদাস সমস্যাটা কেন সৃষ্টি হয়েছে, কারণটা কি?
এটা হচ্ছে প্রশ্নের পরের লেজ, মানে লেজের প্রশ্নটা। যে আপনাকে যদি প্রশ্ন করে যে চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে কেন, তাহলে আপনি কি উত্তর দেবেন একটু লেখেন তো সবাই, যে চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে কেন। 4 জন না 3 জন না 2 জন এটা জানার বিষয় না, এটা হচ্ছে তো এক একজন এক এক কথা বলছেন। এই যে এক একজন এক এক কথা যে বলেছেন, এটাই তো চণ্ডীদাস সমস্যা। এই সমস্যার কোনো সমাধান নেই, কেউ দিতে পারে না আর দিতেও পারবে না। এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে চণ্ডীদাস স্যার স্কুলেও কি চণ্ডীদাস নিয়ে প্রশ্ন করতে পারে? হ্যাঁ করতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি একজন বাংলা ভাষা সাহিত্যের শিক্ষার্থী, বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হবেন। এখন আপনাকে একেবারে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আপনার যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। ব্যাপারটা এরকম না যে আপনার 8টা কবিতা পাঠ্য আছে, এই 8টা কবিতা থেকে প্রশ্ন করবে, কারণ 8টা কবিতা মানেই তো আপনার অনার্স মাস্টার্স না, 8টা কবিতা মানেই তো আপনি না। আপনার 8টা কবিতা 8টা গল্প যেগুলো আছে, যে সিলেবাসটুকু দেওয়া আছে, হ্যাঁ এইটুকু তো কিন্তু প্রশ্ন করবে, এইটুকু তো আমি পড়াবো, এইটুকুর প্রসঙ্গ সামনে যখন আসবে তখন কিন্তু আমি সেগুলো আলোচনা করব। কিন্তু এর বাইরেও আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে। সবাই নিজেকে চণ্ডীদাস নাম নিয়ে বিখ্যাত হতে চেয়েছেন, একজন বলছেন। হ্যাঁ অনেকটা, যাদের বাড়ি কুমিল্লা তারা নিশ্চয়ই জানেন যে কুমিল্লার মাতৃভাণ্ডার কিন্তু একটা, মাতৃভাণ্ডার একটা, কিন্তু যখন আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে যাবেন দেখবেন যে মাতৃভাণ্ডারের রসমালাই বা মাতৃভাণ্ডার দোকানের অভাব নাই। আপনি যখন ঢাকা এবং চট্টগ্রাম যে মহাসড়ক আছে সেখানে যে কোনো জায়গায় থামবেন, সেখানে দেখবেন যে লেখা আছে মাতৃভাণ্ডারের রসমালাই। আসলে কি এখন তো মানুষ তো আর জানে না, মানুষ মাতৃভাণ্ডারের নাম শুনেছে, সবাই ভাবে এটাই হচ্ছে সেই মাতৃভাণ্ডার, ঠিক আছে? কিন্তু আসল মাতৃভাণ্ডার তো একটা, আসল মাতৃভাণ্ডার একটা। যাদের বাড়ি যে ময়মনসিংহ তারা দেখবেন একটা দর্জির দোকান আছে, নাম হচ্ছে টরি দোকানের নাম হচ্ছে টরি। দেখবেন যে সেই টরি দিয়ে কিন্তু অনেকগুলো টরি দোকান আছে। রেমন্ড আছে, দেখেন রেমন্ড দিয়ে কিন্তু একাধিক দোকান আছে। এরকম যখনই একটা জিনিস হয়ে যায়, জনপ্রিয় হয়ে যায়, তখন ওইটার নাম দিয়ে দেখবেন যে একাধিক জিনিস, একাধিক কোনো কিছু প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক তেমনি এক চণ্ডীদাস যখন বিখ্যাত হয়ে গেছেন, তখন বড় চণ্ডীদাস বিখ্যাত হয়ে গেছেন। এখন বড় চণ্ডীদাস বিখ্যাত হয়ে গেছেন, পরবর্তী যারা কবিতা লিখতে আসছেন তারাও কি চণ্ডীদাস নাম দিয়ে লিখেছেন। এই যে খ্যাতি অর্জনের যে মোহ, যে লোভ, যে লালসা, এইটার কারণে অন্যান্য কবিরা নিজের নামের সাথে চণ্ডীদাস শব্দটি জুড়ে দিয়েছেন, যে কারণে পরবর্তীতে আসলে চণ্ডীদাস কয়জন, তার নাম আসলে কি চণ্ডীদাস কিনা, এইসব নিয়ে, যেমন যেহেতু মধ্যযুগের ব্যাপার, ওই সময় ওইরকম কোনো লিপি ছিল না, ওরকম কোনো ইতিহাস সংরক্ষণের কোনো সুযোগ কম ছিল, সুতরাং পরবর্তীতে আমরা এটা নিরূপণ করতে পারি না আসলে চণ্ডীদাস কয়জন। ঠিক আছে? হ্যাঁ, তৎকালীন সময় চণ্ডীদাস একটা বিখ্যাত নাম ছিল এবং তার খ্যাতি ছিল, যে কারণে তার নাম নিয়ে সবাই লেখার চেষ্টা করত। তাহলে এইখানে কত সালে আবিষ্কৃত হয়েছে এই তথ্যটা আমাদের প্রশ্ন করতে পারে, প্রকাশ সাল প্রশ্ন করতে পারে, কোথা থেকে আবিষ্কৃত হয়েছে সেটা আমরা জানি। হ্যাঁ, এবং এই যে বসন্তরঞ্জন রায় যে উচ্চারণটা দেখেন, বিদ্যৎ বল্লভ, এই যে বসন্তরঞ্জন রায় বিদ্যৎ বল্লভ, এই উচ্চারণটাকে আপনাকে জিজ্ঞেস করতে পারে। যেন আপনাকে বললো যে শ্রীকৃষ্ণ কীর্তন কি আবিষ্কার করলে, আপনি বলেন বসন্তরঞ্জন রায়, তখন আপনাকে প্রশ্ন করতে পারে আচ্ছা তার নামের সাথে আর কি আছে। তখন আপনি বললেন যে স্যার একটা কি জানি আছে, এটা লেখা দেখাইতে পারবো, কিন্তু করতে পারবো না, উচ্চারণ করতে পারবো না, তখন কিন্তু হলো না। আপনি তাহলে এই উচ্চারণটা শিখে ফেলেন, লেখা আছে বিদ্যৎ বল্লভ তো পারেন, হ্যাঁ, এই যে বল্লভ, বিদ্যৎ বল্লভ। এবং এখানকার যে চরিত্রগুলো আছে, আমরা জানি যে চরিত্র হচ্ছে 3 জন, একটা হচ্ছে রাধা, কৃষ্ণ আর হচ্ছে বরাই। রাধা, কৃষ্ণ এবং বরাই। এখন আপনাকে যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আরও প্রশ্ন করে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে বর্ণনাত্মক নাটকও বলা হয় বা পাঁচালী বলা হয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা এটার মধ্যে যদিও ধর্মীয় জায়গা থেকে, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে রাধা, কৃষ্ণ এবং বরাইকে নেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে ধর্মীয়ভাবে রাধা এবং কৃষ্ণের যে প্রেমটা, সেই প্রেমটাকে দেখানো হয় নাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে প্রচুর অশ্লীলতা রয়েছে। এটা যেহেতু পাঁচালী, গান গেয়ে নেচে নেচে মঞ্চে উপস্থাপন করা হতো নাটকের মতো, যে কারণে এটার মধ্যে বড় চণ্ডীদাস যে কাজটি করেছেন,
তিনি সমাজে প্রচলিত রাধা এবং কৃষ্ণকে নিয়ে যে মুখরোচক যে গল্প অর্থাৎ ভাগ্নের সাথে মামির যে প্রণয়, যে পরকীয়া, যে প্রেম, সেই প্রেমটা নিয়ে যে মানুষ সমাজে প্রচলিত মুখরোচক যে গল্প, সেই গল্প থেকে তিনি এইটার কাহিনীটা নিয়েছেন। সেই গল্পের থেকে যে কারণে আমরা এখানে কৃষ্ণকে দেখব যে লম্পট, কৃষ্ণকে দেখব যে কৃষ্ণ আসলে তার চরিত্র নিয়ে তার এখানে সমস্যা আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওইভাবে মূল্যায়ন করা যাচ্ছে না। তাহলে আপনারা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা বলবেন যে শ্রীকৃষ্ণ কীর্তনটা আসলে এখানকার যে কাহিনীটা নেওয়া হয়েছে, মানে যে ধরনটা নেওয়া হয়েছে, সেই ধরনটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নেওয়া হয় নাই, সমাজে প্রচলিত লোকজ যে গল্প আছে, রাধা এবং কৃষ্ণকে যে মুখরোচক গল্প আছে, ভাগ্নের সাথে মামির প্রেম, এটা তো খুবই আনন্দের একটা কথা, এটা তো খুবই একটা মুখরোচক কথা, খুবই একটা মানে বাজারে কথা, খুবই একটা মানে মানে আলাপচারিতার একটা কথা, একটা সুরসুরি মার্কা একটা কথা। তো এই ব্যাপারগুলো বড় চণ্ডীদাস নিয়ে তিনি কাব্যটি রচনা করেছিলেন। এই ব্যাপারগুলো আপনারা বলতে পারেন, ঠিক আছে। ধামালি, ওই যে নেচে গিয়ে যখন উপস্থাপন করা হয় এটাকে ধামালিও বলা হয়। চম্পু কাব্য হচ্ছে গল্প, মানে কবিতা এবং গদ্য একসাথে মিশ্রণ করে যখন লেখা হয় সেটাকে বলা হচ্ছে চম্পু কাব্য। চম্পু কাব্য যদি বলা হচ্ছে মিশ্রণ অর্থাৎ গদ্য এবং পদ্যের মিশ্রণকে বলা হচ্ছে চম্পু কাব্য। এটা তো চম্পু কাব্য না। দেখেন, অতিরিক্ত আপনারা আগে থেকে বাড়ায় বলতেছেন যে ঈশ্বর গুপ্তকে কেন অন্ধকার যুগের কবি বলা হয়। ঈশ্বর গুপ্ত কি অন্ধকার যুগের কবি নাকি? হ্যাঁ, দ্বিতীয় অন্ধকার যুগ বলা যেতে পারে। যুগ সন্ধিকরণের কবি মেনলি হচ্ছে ঈশ্বর গুপ্ত, হচ্ছে যুগ সন্ধিকরণের কবি। আপনারা তো আমি এগুলো পড়াবো, যেগুলো আমি পড়াবো এগুলো আপনারা আগে থেকেই প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ধামালি নাটগীতি মানে হচ্ছে নাট্যগীতি অর্থাৎ নাটকের মানে গান আকারে, নাটকের আকারে নেচে অভিনয় করে উপস্থাপন করাকে বলা হয় নাটগীতি বা ধামালি বা পাঁচালি, সব একই জিনিস। ভনিতা, লালন বলে জাতের কিরূপ, এই যে গানের মধ্যে লালন বললো যে জাতের কিরূপ, মানে এই গানের মধ্যে যখন কবি বা গীতিকার তার নিজের নাম যুক্ত করে দেয় এটাকে বলা হয় ভনিতা। এটা কি বলা হয়? ভনিতা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ। এই যে মানে কবি যখন, আমি যদি এখন বলি ধ্রুব বলে আপনি কেন ভনিতা বুঝেন না, ভনিতা বোঝার দরকার ছিল আরো আগে, এখন ভালো করে বুঝে নেন। এরকম ধর গান গিয়ে আমি বললাম ধ্রুব বলে ভনিতা বোঝা চাই, ওরে আমার সবুজ, ওরে আমার অভুজ, ধ্রুব বলে ভনিতা বুঝো তুমি, খুঁজে নাও গুরু, এরকম ধরুন বললাম। তাহলে এই যে বললাম যে ধ্রুব বলে, তাহলে এটাকে বলা হচ্ছে ভনিতা। আমি ভাই সবই পড়াবো, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা তো পাগল হয়ে যাচ্ছেন। স্যার, এখানে যদি প্রশ্ন করতে পারে যে রাধা এবং কৃষ্ণের সম্পর্কে কি আপনার কাছে বৈধ মনে হয়? ভাই, পরকীয়া প্রেম কি বৈধ? পরকীয়া প্রেম তো বৈধ না। অবৈধ জিনিসের প্রতি মানুষের আজন্ম আকর্ষণ, আজন্ম টান। আপনাকে বলা হলো সেই টানটা শুরু হয়েছে সে হাওয়া এবং যে কি বলে আদম এবং হাওয়া। আদম এবং হাওয়াকে বলা হলো যে গন্ধম তুমি খেও না, যেটাকে নিষিদ্ধ করা হয়েছে সেটাই তারা খাবে, কৌতূহল। যে জিনিস নিষিদ্ধ সেটার প্রতি মানুষের কৌতূহল আজন্ম। সে আদম হাওয়া থেকে শুরু হয়েছে। পৃথিবী যতদিন থাকবে নিষিদ্ধ প্রেম, এই নিষিদ্ধ প্রেমের প্রতি মানুষ আগ্রহ দেখাবে। সেইটা সেই সক্রেটিসের আমলের থেকে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কি না, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার। তো সেই সক্রেটিসের যে স্ত্রী, সেই সক্রেটিস স্ত্রীর সাথে নাকি
মানে একটা গল্প আর কি। সক্রেটিস স্ত্রীর সাথে হচ্ছে প্লেটোর নাকি প্রেম, মানে পরকীয়া প্রেম। এখন সবাই অনেক গল্প করে যে গুরুর বউয়ের সাথে প্রেম। এখন সব মানুষ অনেক বলা বলি করে, হুট করে একটা মানুষ সক্রেটিসকে পেয়ে বলল যে আপনাকে একটা গোপন কথা আছে। গোপন কথাটা কি? যার সম্পর্কে আপনি গোপন কথা বলবেন এটা শুনলে কি তার কোনো লাভ হবে? না। আমার কোনো লাভ হবে? না, আপনারও কোনো লাভ হবে না। আপনার কোনো লাভ হবে? না, আমারও কোনো লাভ হবে না। যার সম্পর্কে, যাদের সম্পর্কে বলছেন তাদের লাভ হবে না, আমারও লাভ হবে না, আপনারও লাভ হবে না। যে কথায়, যে গোপন কথায়, যে গোপন জিনিসে আপনার লাভ নাই, আমার লাভ নাই, ওদেরও লাভ নাই, ওই গোপন কথা আমি শুনতে চায় না। তার মানে সেই সক্রেটিসের আমল থেকে যে ভাই ওই গোপন প্রেম অর্থাৎ পরকীয়া প্রেম শুরু হয়েছে, সেটা আজীবন থাকবে। সেটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আজন্ম কি আছে, একটা আকর্ষণ আছে। তো সমাজ ধর্মের দৃষ্টিকোণ থেকে সেটা হয়তো পারমিটেড না, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাধা এবং কৃষ্ণ তো আলাদা জিনিস। মানে কৃষ্ণ আসছে তা কংসকে বধ করার জন্য, তো কৃষ্ণ একা আসবে এই জন্য কৃষ্ণ সাথে আসছে হচ্ছে কি রাধাকেও পৃথিবীতে পাঠানো হয়েছে, কারণ কৃষ্ণ কিন্তু অবতার, কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, ঠিক আছে, আর রাধা হচ্ছে লক্ষ্মীর অবতার। তো অবতার যেহেতু তারা অবতার, তারা তাদের ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ হচ্ছে ঈশ্বর, মানে সে হচ্ছে পরমাত্মা, আর রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক, অর্থাৎ জীবাত্মা অর্থাৎ যারা ভক্তি করবে, শ্রদ্ধা করবে, যারা হচ্ছে ভক্ত, তারা ঈশ্বরের কাছে ছুটে যাবে, ঈশ্বরের সান্নিধ্য পেতে চাইবে, কাছে পেতে চাইবে, এটাই তো স্বাভাবিক। ঈশ্বরের কাছে মাথা নত করবে, ঈশ্বরের একটু সান্নিধ্য, একটু ভালোবাসা, একটু ন্যাক নজর, একটু তাকানোর জন্য যারা মানুষ আছে তারা উদ্গ্রীব হয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই ব্যাপারটাকে তারা রূপক আকারে দেখিয়েছে রাধা এবং কৃষ্ণের মধ্য দিয়ে, ঠিক আছে। কুবেরের সাথে কপিলার কেমন সম্পর্ক? কুবেরের সাথে কপিলার যেরকম সম্পর্ক, ভালো সম্পর্ক। হুম। আচ্ছা, কুবেরের সাথে কপিলার কেমন সম্পর্ক, আপনি কি উত্তর দিয়েছেন? ওকে, পরে হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল শব্দটা হচ্ছে কল্যাণ। মঙ্গল কাব্যের নামকরণ হয়েছে, কে বলছে যে মঙ্গলবারে শুরু হয় এই জন্য এটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। কে বলছেন যে এক মঙ্গলবারে শুরু হয় আরেক মঙ্গলবারে শেষ হয়। কে বলছেন যে এই কাব্য শুনলে মঙ্গল হয়, এই জন্য মঙ্গল কাব্য। এক একজন এক এক কথা বলেছেন। কে বলেছেন যে মঙ্গল নামের সুরে গাওয়া হতো বলে এগুলোর নাম হচ্ছে মঙ্গল কাব্য। তাহলে যদি বলা হয় যেগুলো মঙ্গল কাব্য কেন বলা হয়, তাহলে আপনি সবগুলো মতের কথাই বলবেন যে এক মঙ্গলবারে শুরু হতো আরেক মঙ্গলবারে শেষ হয়। তারপরে হচ্ছে এই কাব্য শুনলে মানুষের মঙ্গল হয়, এই জন্য মঙ্গল কাব্য, অথবা মঙ্গল নামের এক সুরে গাওয়া হতো বলে এগুলোকে মঙ্গল কাব্য বলা হয়। এক একজন এক কথা বলেছেন, এটা একেবারে স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নেই। তো এই মঙ্গল কাব্য এগুলোর উদ্ভবের কারণ কি দেখেন, তুর্কি যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি যখন করলেন, এই দেশটা আক্রমণ করলেন এবং এই দেশটা যখন দখল করলেন, তখন ইসলামের যে বাণী, ইসলামের মধ্যে জাতপাতের কোনো বালাই ছিল না, জাতপাতের কোনো বালাই ছিল না। ইসলামের যে উদারতা, সে উদারতার কারণে দলে দলে মানুষ, নিম্নবর্ণের হিন্দুরা মুসলিম হচ্ছিল। তো নিম্নবর্ণের হিন্দুরা যখন মুসলিম হচ্ছিল, তখন যারা হিন্দু কবি যারা ছিলেন, তারা হিন্দু শিক্ষিত মানুষ যারা ছিলেন, তারা খুব চিন্তার মধ্যে পড়ে গেল। তখন তারা দেখালো যে তাদের ধর্মেও নিম্নবিত্তের স্থান আছে এবং তারা তাদের অনার্য, হচ্ছে অনার্য আর কি। তো সেই অনার্য বা নিম্নবিত্তর যেসব ছিলেন, মানে লোকজ যেসব দেবতা ছিলেন, সেই দেবতাদেরকে নিয়ে, দেবদেবীদেরকে নিয়ে তারা কাব্য রচনা করে বললেন যে না, আমাদের দেবতারা মানে নিচু জাত যারা আছে এদেরও কিন্তু দেবতা আছে। এই জন্য তারা দেখালেন যে এই যে ইটা কি বলে, মঙ্গল কাব্যে চণ্ডীমঙ্গলে দেখাচ্ছে যে যে স্বর্গেতে যে দেবতা, সে কিন্তু এখানে কি হয়ে গেছে, একেবারে বেদ মানে হচ্ছে শূদ্র, একেবারে সেই শূদ্র বংশের বেদ হয়ে গেছে। তো এইভাবে তারাও একটা ওই কি বলে একটা সমতার একটা ব্যাপার নিয়ে আসতে পারলেন। অর্থাৎ মুসলিমদের এই উদারতার মানে সংঘর্ষের প্রতিক্রিয়া স্বরূপ, একটা জবাব স্বরূপ তারা
মঙ্গল কাব্য লেখা শুরু করলেন বলে আপনারা এইভাবে কথাগুলো গুছায় বলবেন, এখানে দেয়া আছে, আপনারা বলবেন, ঠিক আছে? তাহলে ভালো সম্পর্কে এখানে উত্তর হলো, আপনি এটার উত্তর কি দিবেন যে স্যার কপিলার সাথে কুবেরের যে সম্পর্কটা এটা সামাজিকভাবে স্বীকৃত কোনো সম্পর্ক নয়। কুবের সে একজন যুবক, সে একজন পুরুষ এবং তার শক্তিমত্তা আছে, সে কামনা করে তার পাশে একজন সুস্থ সবল সুন্দর একজন নারী কামনা করে। কিন্তু আমরা দেখেছি যে কুবেরের বউ হচ্ছে মালা, সে হচ্ছে ল্যাংড়া, সে ঠিক মতনে হাঁটতে পারে না। অর্থাৎ কুবের যেরকম জীবন কামনা করে, যেরকম নারী কামনা করে, সেরকম নারী হচ্ছে কপিলা। ঠিক তেমনি কপিলা যেরকম পুরুষ কামনা করে, সেরকম পুরুষ হচ্ছে কুবের। যে কারণে কুবের এবং কপিলা তারা যখন কাছে আসে, স্বভাবতই তারা একজন আরেকজনের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করে। স্যার এই আকর্ষণ বোধটা হচ্ছে স্বভাবজাত, সহজাত, মানুষ মাত্রই কিন্তু স্যার এরকম। তারপরেও মানুষের সামাজিকতার কারণে, ধর্মীয় অনুশাসনের কারণে এবং নিজেকে নিয়ন্ত্রণ করার কারণে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু স্বভাবতই মানুষ কিন্তু তার যে ডিজায়ার, যে নারী, ডিজায়ার বাংলা কি মানে তার যে আকাঙ্ক্ষিত নারী বা পুরুষ, সেটার প্রতি আকর্ষণ বোধ করবে, এটাই স্বাভাবিক। মানিক বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারটি দেখিয়েছিলেন এবং এই ব্যাপারটি কিন্তু বলেছেন ফ্রয়েড বলেছেন, আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েড বলেছেন যে মানুষ মাত্রই সে অন্য নারীর প্রতি বা তার কাঙ্ক্ষিত নারীর প্রতি আকর্ষণ বোধ করবে। তো এই ব্যাপারগুলো আপনি এইভাবে বানায় বললে দেখবেন যে ও তাহলে তো ভালোই বুঝছে, ভালোই ব্যাখ্যা দিচ্ছে। পাঞ্জাবি পরে ভাইবা বোর্ডে দেওয়া যাবে, তবে পাঞ্জাবি পরে ভাইবা বোর্ডে যাওয়ার দরকারটা কি? একটা দিন আপনি একটু প্যান্ট শার্ট পরে সুন্দর করে ইঞ্জিন করে যান, অসুবিধা কি? আর যদি একান্তভাবেই আপনি মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা আপনি আসলে কম্প্রোমাইজ করতে চান না, তাহলে অসুবিধা নেই, পাঞ্জাবি পরে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার আইডি কার্ডের ঠিকানা শ্বশুর বাড়ির ঠিকানা, কিন্তু আবেদন করার সময় বাবার বাড়ির ঠিকানা দিয়েছিলাম। এখন কিভাবে দিয়েছিলেন কি এটা আমি বুঝতে পারছি না। ওকে, আমরা যাই। তো মঙ্গল কাব্য থেকে আপনারা মঙ্গল কাব্যের কারণ বলতে পারে, মঙ্গল কাব্যের বিভিন্ন বলতে পারে, মঙ্গল কাব্যকে মধ্যযুগের উপন্যাস বলা হয়, ঠিক আছে? এখান থেকে এই কথাটা জানলেই হবে। মঙ্গল কাব্যের প্রচুর কবি পাওয়া যাচ্ছে। মঙ্গল কাব্য উদ্ভব প্রেক্ষাপটের কারণ তো দেয়াই আছে, এখানে বললাম। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যটা হয়তো আপনাদের প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করতে পারে যে মঙ্গল কাব্যের যে ধারা বা শাখা, দুইটা শাখা আছে, একটা হচ্ছে লৌকিক ধারা, একটা হচ্ছে পৌরাণিক ধারা। এটাও হয়তো প্রশ্ন করবে না, এটাও হয়তো যারা প্রশ্ন করে তাদের একটু খেয়াল আছে কিনা। মনসা মঙ্গলের একটা লৌকিক দেবী, চণ্ডী মঙ্গলের লৌকিক, কালিকা মঙ্গল এগুলো হচ্ছে লৌকিক, শারদা মঙ্গল লৌকিক, আর পৌরাণিক এটা বিশুদ্ধ পুরাণ কেন্দ্রিক। এটার মধ্যে আছে অন্নদা মঙ্গল, তারপরে গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চণ্ডী, এরকম। তারপরে হচ্ছে আপনার হয়তো মঙ্গল কাব্যের শাখা, প্রধান শাখা কয়টা, এইটা প্রশ্ন করতে পারে। প্রধান শাখা হচ্ছে তিনটা, একটা হচ্ছে মনসা মঙ্গল, এটা সবচেয়ে প্রাচীন। এই প্রশ্নটা করতে হবে, সবচেয়ে পুরাতন যে মঙ্গল কাব্য সেটা হচ্ছে কি, মনসা মঙ্গল। আর তুলনামূলক আধুনিক হচ্ছে অন্নদা মঙ্গল আর চণ্ডী মঙ্গল। আপনাকে প্রশ্ন করতে পারবে যে মনসা মঙ্গল কাব্যের কবিকে, কানা হরিদত্ত, প্রথম যে কানা হরিদত্ত, হ্যাঁ। আর হচ্ছে চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবিকে আমরা জানি মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদা মঙ্গল হচ্ছে ভারতচন্দ্র রায়গোনাকার। এগুলো আপনারা ইয়েতে পড়ে আসছেন, অনার্স মাস্টার্সে পড়ে আসছেন, নিশ্চয়ই আপনারা জানেন। মঙ্গল কাব্যের যে অংশ, প্রথমে থাকে বন্দনা, তারপর আত্মপরিচয়, কবির পরিচয় থাকে, তারপরে দেবখণ্ড অর্থাৎ একটা স্বর্গের একটা খণ্ড থাকে, তারপর হচ্ছে মর্ত্য খণ্ড, তারপরে শ্রুতিফুল মানে হচ্ছে যে তারা যে কাজগুলো করেছে এতে কি ফল হয়েছে এবং তারা আবার স্বর্গে ফিরে যায়। তো মনসা মঙ্গল নিয়ে আমাদের কি প্রশ্ন করতে পারে, যে মনসা মঙ্গল এটা হচ্ছে লৌকিক বা লোকায় একটা ধারা। মনসা মঙ্গলের আদি কবি তার নাম হচ্ছে কানা হরিদত্ত, এটা আমরা বলেছি। এবং পরবর্তীতে তার সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায় না, তবে কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যে কানা হরিদত্তের কথা উল্লেখ আছে। এটাও হয়তো প্রশ্ন করবে না, 22 হয়তো প্রশ্ন করবে না, একবার পড়ে যেতে পারেন। মঙ্গল কাব্যের মনসা মঙ্গল কাব্যের চরিত্র রয়েছে, আমরা জানি যে মনসা দেবী, সাপের দেবী মনসা, চাঁদ সদাগর, সনকা, তা হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল কাব্যের যে দেবী, পশুদের দেবী হচ্ছে চণ্ডী, তিনি হচ্ছেন দেবী, তার আরেক নাম হচ্ছে অভয় বা ভবানী।
তারপর হচ্ছে এটা 2টা খণ্ড আছে, এর মধ্যে একটা হচ্ছে কালকেতু উপাখ্যান, এটাই হচ্ছে মেনলি আসল, এটা থেকে আপনাদের প্রশ্ন করতে পারে। এবং সেই কালকেতু উপাখ্যানের মধ্যে আছে চরিত্র হচ্ছে চণ্ডী, কালকেতু, ফুল্লরা, মুরারিশীল, ভারদত্ত, কলিঙ্গ। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে মধ্যযুগের যে একেবারে শর্ট চরিত্র, শয়তান চরিত্রকে, সেটা হচ্ছে কি মুরারিশীল, হ্যাঁ। তারপর হচ্ছে ভারদত্ত, এও কিন্তু শয়তান চরিত্র, শর্ট চরিত্র, এটা প্রশ্ন করতে পারে, খল চরিত্র। তারপর হচ্ছে 2য় খণ্ডে, এটা হয়তো প্রশ্ন করবে না, চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্ত, এটা হয়তো প্রশ্ন করতে পারে। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী, এটা প্রশ্ন করতে পারে। বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কেউ বলছেন মুকুন্দরাম চক্রবর্তী, কেউ বলছেন ভারতচন্দ্র রায়গুণাকার। তবে আমার কাছে মনে হয় যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। তো সেই মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, আপনারা সেটা পড়ে নেবেন। আজকে ক্লাসটা দীর্ঘ, এই জন্য আমি একটু ফাস্ট করছি। অনন্দামঙ্গল হচ্ছে নাগরিক কবি, হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকার, এবং তিনি মধ্যযুগের শেষ কবি। এবং এখান থেকে আপনাদের হচ্ছে মানসিংহ, ভবানন্দ উপাখ্যান থেকে প্রশ্ন করতে পারে। চরিত্রগুলো হচ্ছে কি দেবী অন্নদা, ভবানন্দ, তারপরে হচ্ছে হরিহর, তারপরে হচ্ছে জাহাঙ্গীর, এগুলো অনেক কিছু চরিত্রগুলো দেওয়া আছে, আপনারা পড়ে রাখতে পারবেন। এখান থেকে এই 4টা ইম্পর্টেন্ট, কি বলে, উদ্ধৃতি ইম্পর্টেন্ট। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাটার মধ্যে এক ধরনের আধুনিকতা আছে। বড়র প্রীতি বালির বাত, করিতে বাঘের দুধ মেলে, জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী, এই লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার লাইন, এরকম প্রশ্ন করলে করতেও পারে, অবশ্য অত ইম্পর্টেন্ট না। বৈষ্ণব পদাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদাবলী 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী মানে বৈষ্ণব কবিতা, জীবনী কাব্য, অর্থাৎ শ্রী চৈতন্যদেব এবং তার অনুসারীদের জীবনী যে কাব্য, তাকে বলা হচ্ছে জীবনী কাব্য। আর একটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্র, মানে বৈষ্ণব ধর্ম নিয়ে যে আলোচনা, তাকে বলছে বৈষ্ণব শাস্ত্র। তো প্রথমে আমরা পদাবলী নিয়ে আলোচনা করব। পদাবলী হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পড়তে পারবেন। পুরো শীটটা তো যেহেতু দেওয়া হবে, আপনারা চাইলে পড়তে পারেন। এখানে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেওয়া আছে, যে বৈষ্ণব পদাবলীর যে জনক, তাকে বলা হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদিকবি হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি হচ্ছে চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছে চণ্ডীদাস। আর বাংলা সাহিত্যে চণ্ডীদাস কয়জন? 4 জন। বড় চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, একটা হচ্ছে শুধু চণ্ডীদাস। তারপরে হচ্ছে আমি ফার্স্ট পড়াচ্ছি, কারণ আমাদের আর সামনে অনেকগুলো পড়া, এই জন্য। বৈষ্ণব পদাবলীর প্রধান কর্তব্য, প্রধান পরিচয় বা পদাবলী সাহিত্যের চতুষ্টয় বলা হয়। চতুষ্টয় কজনকে বলা হয়? 4 জনকে। কে? নাম্বার 1 হচ্ছে বিদ্যাপতি, সে শ্রী চৈতন্যর পরবর্তী। বিদ্যাপতি। তারপর হচ্ছে চণ্ডীদাস, তারপর হচ্ছে জ্ঞানদাস, তারপরে হচ্ছে গোবিন্দ দাস। এখন এই যে এই গোবিন্দ দাস 4 নাম্বারটা, সে 1 নাম্বারটা জনের শিষ্য। আর এই জ্ঞানদাস হচ্ছে এই চণ্ডীদাসের শিষ্য। এর মধ্যে প্রথম যে 2 জন, এই 2 যে শ্রী চৈতন্যর জন্মের আগে, শ্রী চৈতন্য আমরা জানি যে 1486 খ্রিস্টাব্দে, 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা গিয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে। তো শ্রী চৈতন্যকে, শ্রী চৈতন্য হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মটা বোঝেন তো, বিষ্ণু থেকে বৈষ্ণব, অর্থাৎ রাধা এবং কৃষ্ণকে, কৃষ্ণকে হচ্ছে ঈশ্বর, আর রাধাকে হচ্ছে ভক্ত ধরে এই সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কাছে ভক্তদের যে আকুতি, মিলিত হওয়ার যে বাসনা, ভক্তি শ্রদ্ধার যে ব্যাপারটা, এইখানে এরা মানে এই পূজা অর্চনা কীর্তন, অর্থাৎ কৃষ্ণ এবং রাধা, এদের যে লীলা, অর্থাৎ পৃথিবীটা একটা লীলার মতো, সেখানে কৃষ্ণ হচ্ছে সেই ঈশ্বর, কৃষ্ণের কাছে যেতে চাইবে হচ্ছে ভক্তরা, সেই ভক্তদেরকে বোঝানো হচ্ছে, রাধার দ্বারা বোঝানো হচ্ছে। এই যে এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়ে যে ধর্মে চর্চা করা হয় এবং এরা অনেকটা উদারভাবে চিন্তা করা হয়, ভজন গীতির মাধ্যমে প্রকাশ করা হয়, এইটা হচ্ছে বৈষ্ণব ধর্ম।
তাহলে এই যে ধর্ম বৈষ্ণব ধর্ম, তো এই বৈষ্ণব ধর্মটা প্রচার করেছিলেন হচ্ছে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব প্রচার করেছিলেন, তো প্রচার করার কারণে তিনি বাংলা ভাষায় একটা পদও রচনা করেন নাই, কিন্তু তিনি যেহেতু বৈষ্ণব ধর্মটাকে প্রচার করেছেন, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে জীবাত্মা এবং মিলনাৎ জীবাত্মা এবং পরমাত্মার যে দর্শনটা, এটাকে তিনি অনেক পরিচিত করেছেন। তো অনেক পরিচিত যেহেতু করেছেন, তাহলে হচ্ছে রাধা এবং কৃষ্ণকে নিয়ে তাহলে তোমরা একটা কিছু লেখো, রাধা অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা নিয়ে কিছু লেখো। তখন বিভিন্ন কবিরা জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন বা প্রেম, এটা নিয়ে লিখতে গিয়েছেন, এবং তারা এটা নিয়ে লিখতে গিয়ে এখন হয়ে গেছে এটা অনেক ক্ষেত্রে প্রেমের কবিতা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে একদম সাধারণ কবিতা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমাদের শ্রী চৈতন্য যদি বৈষ্ণব ধর্মটাকে এত প্রচার প্রসার না করতেন, বিভিন্ন আশ্রম গড়ে না তুলতেন, তার যদি এরকম অনুসারী না থাকতো, তাহলে কিন্তু রাধা এবং কৃষ্ণকে নিয়ে এত পদ রচিত হতো না। সুতরাং বাংলা সাহিত্যে একটা পদ রচনা না করেও চৈতন্যর নামে একটা যুগ প্রতিষ্ঠা হয়েছে, এবং বাংলা সাহিত্যে একটা অক্ষর না লিখো, একটা বর্ণ না লিখো, চৈতন্য বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পরীক্ষায় আপনাকে যদি প্রশ্ন করে যে বাংলা সাহিত্যে একটা বর্ণ না লিখেও কে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তখন আপনারা বলবেন যে স্যার শ্রী চৈতন্য। যদি বলা হয় যে শ্রী চৈতন্য কেন গুরুত্বপূর্ণ, যে স্যার শ্রী চৈতন্য হচ্ছে তিনি এই হিন্দু ধর্মে তো বিভিন্ন বিভাজন আছে, তার মধ্যে একটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো সেই বৈষ্ণব ধর্মের মধ্যে যে রাধা এবং কৃষ্ণকে অবলম্বন করে জীবাত্মা এবং পরমাত্মার যে প্রণয়, তাদের মধ্যে যে মিলনের যে আকাঙ্ক্ষা, ভক্তদের যে আকুতি, ভক্তদের যে কি বলে ঈশ্বরের কাছে মিলিত হওয়ার যে বাসনা, এই ব্যাপারগুলো নিয়ে রূপক আকারে তার অনেক সঙ্গীত কীর্তন করা হয়, এবং এটা নিয়ে তারা চর্চা করে, এটা হচ্ছে তারা চর্চা করে। তো এই চর্চা করতে গিয়ে রাধা এবং কৃষ্ণকে নিয়ে, এই বৈষ্ণব ধর্মকে নিয়ে অনেক পদ রচিত হয়েছে, যে কারণে বাংলা সাহিত্য অনেক উপকৃত হয়েছে। তো ওই শ্রীকৃষ্ণ কীর্তন যদি তিনি এই বৈষ্ণব ধর্মটাকে এভাবে ফ্লারিশ না করতেন, এভাবে প্রচার প্রসার না করতেন, তাহলে রাধা এবং কৃষ্ণকে নিয়ে এত পদ রচিত হতো না, এবং বাংলা ভাষার এত প্রসার হয়তো হইতো না। এই জন্য আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ। এইভাবে আপনারা বুঝিয়ে বলবেন, ঠিক আছে? সুদীপ্ত বৈদ্য বলছেন মন থেকে আসে এই বৈষ্ণব ধর্ম। দেখেন বৈষ্ণব ধর্ম কিন্তু এখনও দেখবেন যে বৈষ্ণব ধর্মের লোক আছে, এবং দেখবেন যে কৃষ্ণের বিভিন্ন আশ্রম আছে, সেখানে তারা দেখবেন যে খাওয়া দাওয়া করছে, তারপরে কীর্তন হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ওই যে হাতের মালা, গলার এগুলো কিনতে পাওয়া যায়, এরকম নানান কিছু পাওয়া যায়। বাংলাদেশে এখনও কিন্তু শ্রীকৃষ্ণ মানে সেই বৈষ্ণব ব্যাপারটা আছে। আরেকজন বলছেন যে কালকেতু উপাখ্যানকে মধ্য দিয়ে মুকুন্দরামকে উপন্যাসিক বলা যায় কিনা। হ্যাঁ, এই প্রশ্ন যদি করা হয় যে কালকেতু উপাখ্যানের মধ্য দিয়ে মুকুন্দরাম চক্রবর্তীর ঔপন্যাসিক সত্তার পরিচয় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনারা কীভাবে উত্তর করবেন? দেখেন, আপনারা বলবেন যে স্যার একটা উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, একটা উপন্যাসের মধ্যে একটা নিটল একটা কাহিনী থাকে, উপন্যাসের মধ্যে একটা নাটকীয় দ্বন্দ্ব থাকে, উপন্যাসের মধ্যে একটা দর্শন থাকে, উপন্যাসের ভাষাটা হয় চমৎকার, একটা পূর্ণাঙ্গ একটা জীবন দেখানো হয়, এবং এখানকার বিভিন্ন চরিত্র থাকে, এবং চরিত্রগুলোর মধ্যে ছাড়া একটা ক্লাইম্যাক্স থাকে, তারপর আবার একটা গ্রন্থিমোচন থাকে। এগুলো হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি কালকেতু উপাখ্যান থেকে স্যার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই চরিত্রগুলোর মধ্যে স্যার নাটকীয় দ্বন্দ্ব আছে, একটা ক্লাইম্যাক্স আছে, একটা নিটল একটা কাহিনী আছে, এবং জীবনের যে দ্বন্দ্ব সংঘাত স্যার, সেই দ্বন্দ্ব সংঘাতটাও আছে, এবং ওখানে দেখব যে আমরা সে দ্বন্দ্ব সংঘাত যদি হয়, তাহলে সেখানে খল চরিত্র থাকবে, ভালো চরিত্র থাকবে, সব কিছু মিলে চরিত্রের যে বিকাশ, সেই চরিত্রের বিকাশটাও কিন্তু একটা উপন্যাস সুলভ। সুতরাং সেখানে ওই সময় যেহেতু উপন্যাস ছিল না, তাহলে আমরা কিন্তু ওই কপালকুণ্ডলা বলছি, এই কালকেতু উপাখ্যানকে আমরা উপন্যাস বলতে পারি, যে কবিতার আকারে উপন্যাস। এবং বর্তমান সময়ে যদি, অর্থাৎ আধুনিক যুগে যদি মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করতেন, তাহলে নিশ্চয়ই তিনি একজন উপন্যাসিক হতেন। উপন্যাসের বৈশিষ্ট্য যেগুলো আছে, সেই বৈশিষ্ট্য, উপন্যাসের 6টা বৈশিষ্ট্য আছে। তা আপনারা এই যে উপন্যাসের যে 5-6টা বৈশিষ্ট্যের কথা বললে হবে, যে 5-6টা বৈশিষ্ট্যের মধ্যে বলবেন নিটল একটা কাহিনী, মানে প্লট, তারপরে হচ্ছে এটার মধ্যে থাকবে সংলাপ, এটার মধ্যে থাকবে হচ্ছে চরিত্রর যে গঠন, তারপরে এটার মধ্যে থাকবে একটা নাটকীয়
ডান দিক সম্পর্ক, যেটাকে ক্লাইম্যাক্স বলছি, সেই ক্লাইম্যাক্স, তারপরে থাকবে একটা গ্রন্থিমোচন এবং মেসেজ অফ লাইফ, অর্থাৎ জীবন দর্শন, লেখকের জীবন দর্শন। তো আমরা কিন্তু সেই কালকেতু উপাখ্যানের মধ্যে যে লেখকের জীবন দর্শনও দেখতে পাচ্ছি। আমরা দেখছি মুকুন্দামের চক্রবর্তীর মধ্যে অসাম্প্রদায়িক চেতনার একটা প্রকাশ পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানুষের মধ্যে যে স্বাভাবিক সন্দেহের যে প্রবণতা, চরিত্রগুলো হয়ে ওঠা, নারী সুলভ যে আচরণ, এবং বণিক শ্রেণী যারা আছে, বণিক শ্রেণী মানে যে শর্ট এবং হয়, ব্যবসায়ীরা যে কি অসৎ হয়, সেই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে মোরালি শিরের মধ্য দিয়ে। এবং ওই মানে মানুষের মধ্যে যেরকম বাটপাট থাকতে পারে, সেই বাটপার চরিত্র হচ্ছে ভারদত্ত। এরকমভাবে আপনারা চরিত্রগুলো দৃষ্টিকোণগুলো বলবেন, এবং লেখকের জীবন দৃষ্টিতে দেখবেন যে সেখানে সকল মানুষ বসবাস করছে গুজরাট রাজ্যে, মানে নতুন যে রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এইভাবে কিন্তু আপনারা উপন্যাসের জীবন দর্শনের কথাও বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। স্যার এমন বড় প্রশ্ন করলে ছোট করে উত্তর দেবো এই মুহূর্তে মনে পড়ছে না। তখন রূপালী নূরকে বলবে যে আপনি এই মুহূর্তে তাহলে আসুন, তখন কি করবেন? তখন বলবে দুঃখিত, এই মুহূর্তে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, পরবর্তীতে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিদ্যাপতি কি বলা হচ্ছে, মৈথিলি কোকিল বলা হচ্ছে, বিদ্যাপতি কবি মানুষ দেওয়া আছে, যদি পড়তে চান পড়বেন। এর মধ্যে এখান থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই ভরা বাহাদুর মহাবাহাদুর শূন্য মন্দির মোর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা উদ্ধৃতি বলতে পারে। তারপরে হচ্ছে এখানে বাংলাটাও দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারবেন। চণ্ডীদাসের সবচেয়ে জনপ্রিয় এবং সফল বৈষ্ণব পদাবলী লিখেছেন, এবং তাকে দুঃখের কবি বলা হচ্ছে। এবং চণ্ডীদাসের পূর্বরাগের শ্রেষ্ঠ কবি এবং দুঃখের কবি বলা হচ্ছে। বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস, এগুলো পড়তে পারেন। চণ্ডীদাস কবি মানুষ, চণ্ডীদাস শুধু সাধক নন, তিনি ভক্ত নন, তিনি কবিও, তিনি পূর্বরাগের এবং দুঃখের কবি, বিরহের কবি, এবং তার কবিতার লাইনগুলো সহজ সরল। দেখেন, সই কেমনে হবে, এটা কেমনে, হ্যাঁ, সই কেমনে ধরিব হিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমার আঙিনে দিয়া, বহুদিন পরে বধূ এলে দেখা না হইতে পরাণ গেলে। এই দেখেন সব দুঃখের এবং বিরহের। বধূ কি আর বলিব আমি, জনমে জনমে মরণের জীবনে জীবনে পান্না থইও তুমি, আমার পরাণ যেমতি করেছে তেমনি হোক সে, সই কে বা শুনাইল শ্যাম নাম, শ্যামের প্রীতি চন্দনের রীতি ঘোষিত সৌরভময়। মোটামুটি যে লাইনগুলো দেখছি সবগুলো লাইনের মধ্যে এক ধরনের বিরহের ব্যাপার আছে। জ্ঞানদাস তিনি হচ্ছেন কার ভাবশিষ্য? চণ্ডীদাসের ভাবশিষ্য। তাহলে প্রথম যে দুজনের কথা বলেছি এরা হচ্ছে শ্রী চৈতন্যের আগে এরা পদ রচনা করেছেন। একটা হচ্ছে চণ্ডীদাস, আর হচ্ছে বিদ্যাপতি। এরা শ্রী চৈতন্যর আগে, অর্থাৎ শ্রী চৈতন্য যখন বৈষ্ণব ধর্ম প্রচার করেন তার আগেই তারা এগুলো রচনা করেছিলেন, এবং শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করার পরে এগুলো অনেক অনেক কবি, শত শত কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তারপর হচ্ছে জ্ঞানদাসের উদ্ধৃতিগুলো সবচেয়ে সুন্দর। সুখের লাগে ঘর বাদিন অনলে পুড়িয়া গেল, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করবেন। রূপ লাগে খিচুড়ি গণি মনভুর, প্রতি অঙ্গ লাগে খ্যাতি প্রতি অঙ্গ মোর। এখান থেকে এই দুইটা লাইন মুখস্থ করতে পারেন। তার কবি মানুষ হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য, তিনিও চণ্ডীদাসের মতো বিরহের কবি, চণ্ডীদাসের মতো সহস্র কাব্য রচনা করেছেন। আর একেবারে এই চণ্ডীদাস এবং জ্ঞানদাসের মধ্যে একটা পার্থক্য যদি আমরা দেখি, চণ্ডীদাস সাধক এবং শিল্পী, জ্ঞানদাস হচ্ছে শুধু শিল্পী। চণ্ডীদাসের পদে ইন্দ্রিয়াতীত এবং সূক্ষ্ম চেতনার ইঙ্গিত আছে, আর জ্ঞানদাসের মধ্যে চণ্ডীদাসের মতো অতটা ইন্দ্রিয় বা সূক্ষ্ম চেতনা নাই। মোটামুটি এখানে একটা পার্থক্য দেওয়া আছে, আপনারা সেই পার্থক্যটা পড়তে পারেন। আমার মনে হয় না যে এর পাশে এত ডিপ থেকে প্রশ্ন করবে, না পড়লেও চলবে। গোবিন্দ দাসটা পড়বেন, তিনি হচ্ছেন বিদ্যাপতির ভাবশিষ্য, এবং তিনি আলংকারিক, তিনি কি বলে সংস্কৃত শাস্ত্র জানতেন, অলঙ্কার শাস্ত্র জানতেন, সেইগুলোর প্রয়োগ তিনি তার কাব্যের মধ্যে করেছেন। তিনি যত বড় না সাধক, তার সাথে বড় হচ্ছে তিনি শিল্পী বা কবি, অর্থাৎ তিনি কবিতাটাকে মেনলি প্রাধান্য দিয়েছেন হচ্ছেন গোবিন্দ দাস। তো চিত্রকল্প, রূপ, উপমা, উৎপ্রেক্ষা, বিভিন্ন যে অলঙ্কার টলঙ্কার আছে, এই অলঙ্কার টলঙ্কারটা হচ্ছে তিনি মেনলি বড় করে দেখিয়েছেন। তারপরে ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, এখান থেকে চাইলে এই লাইনটা মুখস্থ রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। মুসলমান পদকর্তা, এই যে প্রশ্নটা এমনি করতে পারে যে মুসলমানের মধ্যে কারা কারা লিখেছেন, আফজাল, শেখ ফয়জুল্লাহ,
সৈয়দ আইনউদ্দিন, মোটামুটি দু একটা নাম মনে রাখতে পারলেই হবে। জীবনী কাব্য হচ্ছে এই যে শ্রী চৈতন্যদেব যারা আছে, শ্রী চৈতন্যদেব এবং তাদের শিষ্যদের জীবন নিয়ে যে লেখা কাব্য তাকে বলা হচ্ছে জীবনী কাব্য। এইখান থেকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ব্রজবলি কি। এটা আই থিঙ্ক কাউকে না কাউকে জিজ্ঞেস করবে যে ব্রজবলি কি। ব্রজবলি হচ্ছে মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার মিশ্রণের যে কৃত্রিম ভাষা তাকে ব্রজবলি ভাষা বলা হয়। তো এই ব্রজবলি ভাষায় কে রচনা করেছেন? বিদ্যাপতি। কে রচনা করেছেন? বিদ্যাপতি ব্রজবলি ভাষায় পদ রচনা করেছেন। আর বিদ্যাপতির ভাবশিষ্য তার নাম হচ্ছে গোবিন্দ দাস। বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস কি রচনা করেছেন? এই ব্রজবলি ভাষায় পদ রচনা করেছেন। একজন বলতেছে যত ক্লাস করতেছে তত ভয় বাড়তেছে। আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন করবে কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করবে, যেহেতু মানে চাকরির ভাইবাটাই হচ্ছে বিষয়ভিত্তিক। ধরেন বিসিএস এর চেয়ে যারা বিষয়ভিত্তিক পরীক্ষা দেয়, ধরেন শিক্ষা ক্যাডারের জন্য শিক্ষা ক্যাডার, বা যারা ডাক্তার পরীক্ষা দেন ডাক্তার হওয়ার জন্য, যারা ইঞ্জিনিয়ার পরীক্ষা দেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ওনাদের যে ভাইবাটা হয় আর কি, সব হচ্ছে বিষয়ভিত্তিক। তখন কিন্তু আর মুক্তিযুদ্ধ বা অন্য কিছু প্রশ্ন করে না। ধরেন যিনি শিক্ষা ক্যাডারে ভাইবা দিচ্ছেন, টোটাল প্রশ্নটা করা হবে সাহিত্য থেকে, মানে বাংলা থেকে। যিনি বাংলার জন্য অ্যাপ্লাই করেছিলেন, মানে ভাইবা দিচ্ছেন বাংলার ছাত্র, যিনি তাকে বাংলায় প্রশ্ন করছে। যিনি ইংরেজি তাকে ইংরেজি থেকে প্রশ্ন করছে। যিনি অন্য সাবজেক্টে তাকে অন্য প্রশ্ন করছে। যিনি ডাক্তার তাকে ডাক্তারি থেকে এমবিবিএস থেকে প্রশ্ন করছে। যিনি ইঞ্জিনিয়ার তাকে ইঞ্জিনিয়ার থেকে প্রশ্ন করছে। আচ্ছা, শর্ট করে দিতাম না? আচ্ছা, দাগাই দিচ্ছি। তাহলে পরবর্তীতে স্লাইড আর ছোট করে দেবো, অসুবিধা নেই। অন্ধকার যুগ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা পারবেন? অন্ধকার যুগ কাকে বলে এটা পড়বেন। আমি টিক দিচ্ছি, হ্যাঁ, যেটা টিক দিচ্ছি শুধু এটা পড়বেন। যদি বলে অন্ধকার যুগের একটা বা দুইটা এর কথা বলেন, নিদর্শনের কথা বলবেন, জাস্ট এই দুটার নাম বলবেন। এগুলোর জাস্ট নাম বলবেন, আর কিচ্ছু না। যদি বলা হয় যে মধ্যযুগের সাহিত্যে ব্যতিক্রমী ধারা কি, লোকসাহিত্যের নাম বলবেন, আর হচ্ছে রোমান্টিক প্রণয় প্রখ্যান বা রোমান্টিক কাব্য বলবেন। শেষ, এইটুকু বলবেন। আমি এটা এভাবে দিব শীটটা। আপনাকে বলবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের না মধ্যযুগের প্রথম কাব্যটার নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শেষ। কে লিখেছেন? বড়চণ্ডী দাস। শেষ। অবলম্বন কি? এটা তো জানেনি। উচ্চারণটা এটা বিদ্যৎ বল্লভ। শেষ। মঙ্গল কাব্য কি? এখান থেকে তাহলে পড়ার দরকার নাই, এই জিনিসটা জানলে জানতে পারেন। মঙ্গলের উদ্ভব ও প্রেক্ষাপটের কারণ কি, এটা আপনাদের জিজ্ঞেস করতে পারে, এটা একবার পড়বেন। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য জানা দরকার নাই। লৌকিক পৌরাণিক ধারা জানা দরকার নাই। মঙ্গল কাব্যের প্রাচীন মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল, আধুনিক হচ্ছে অন্নদা মঙ্গল। এইটুকু জানলে হবে, এটা জানা দরকার নাই। মনসা মঙ্গল কাব্য চরিত্র শুধু, এর মধ্যে হচ্ছে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সদাগর, এই কথা জানলে হবে। তারপরে হচ্ছে
কালকেতু উপাখ্যান আপনাদের পাঠ্য ছিল। এখান থেকে আপনাদের অবশ্যই মুরারি শীলকে শাইলকের সাথে তুলনা করা যায়। মুরারি শীল এটার কথা বলবেন, ভারতত্ব এটার কথা মনে রাখবেন। তারপর হচ্ছে কালকেতু ফুল্লরা তো এমনিতে মনে থাকবে, শেষ। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে, বা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী, এই কথাটা জানবেন। ভারতচন্দ্র রায়গুণাকারকে নাগরিক কবি বলা হয়, এই কথাটা জানবেন। আর অনন্তমঙ্গলের কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকার, এইটুকু জানবেন। আর বাকি কিচ্ছু জানার দরকার নাই, এগুলো কিচ্ছু জানার দরকার নাই। বৈষ্ণব ছাড়ছ কয় প্রকার, এগুলো কিচ্ছু জানার দরকার নাই। এখান থেকে কিছু জানার দরকার নাই। এই বিদ্যাপুরী যে মিথিলার কবি, বা ব্রজবুলি ভাষার কবি, জাস্ট খালি এই কথাটা জানেন। হ্যাঁ, এই দুটা তথ্য। বিদ্যাপুরীকে মৈথিলি কুখিল বলা হয়, এই কথাটা জানবেন। এখান থেকে এই দুটো লাইন জেনে রাখবেন যে এই দুটো লাইন কার, যদি জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে চণ্ডীদাস দুঃখের কবি কে? দুঃখের কবি চণ্ডীদাস, নাম জানবেন। এখান থেকে এই প্রশ্নটা যদি বলে যে এটা কার, চণ্ডীদাসের, এটা কার, চণ্ডীদাসের, জাস্ট একটু পড়ে রাখবেন, আর কিছু না। আর বাকিগুলো পড়া দরকার নাই। জ্ঞানদাস সে কার শিষ্য? চণ্ডীদাসের ভাব শিষ্য, এইটুকু জানলে আবার কিছু জানার দরকার নাই। এখান থেকে এইটা জানলেই হবে, আর এখান থেকে এইটুকু জানলেই হবে। জ্ঞানদাস চণ্ডীদাসের ভাব শিষ্য তাকেই বলেছি, তাহলে এখান থেকে আর জানার দরকার নাই। এইখান থেকে পার্থক্য পড়ার দরকার নাই। এখান থেকে গোবিন্দ দাস তিনি কার ভাবশিষ্য ছিলেন? তিনি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন, এইটুকু শুধু জানবেন, আর কিছু জানার দরকার নাই। এইখান থেকে এটা জানা দরকার নাই, এটা জানা দরকার নাই। মুসলমান পদকর্তা যদি বলে তাহলে আফজাল, শেখ ফয়জুল্লাহ, শেষ, এই দুজনের নাম বলবেন। জীবনী কাব্য কাকে বলে? জীবনী কাব্য বলে চৈতন্যদেব এবং তার অনুসারীদের, শেষ। ব্রজবুলি কি? মৈথিলি ভাষা এবং বাংলা ভাষা মিশ্র যে কৃত্রিম ভাষা হয় তাকে বলা হচ্ছে ব্রজবুলি ভাষা, শেষ। এইটুকু জানবেন। আমি তো আসলে এগুলো দিয়েছি যে মানে আপনারা এগুলো যে রিডিং পড়ে যান, এগুলো যে রিডিং পড়েও যান, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর মানুষ যে যত বেশি নেয়, এই যে কি বলে প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিলে তত বেশি ভয় কিন্তু তার কাজ করে। এই ভয়টা আর না পড়ে যাওয়া ভয়টাই, দুইটা ভয়ের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন পড়বেন, আমি বলি, আপনি পড়লে আপনার ভয় কাজ করবে যে মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, এটা হচ্ছে আপনার ভয় কাজ করবে। কিন্তু এইখানে কিন্তু আপনার একটা আত্মবিশ্বাসও কাজ করবে, আপনার অজান্তে একটা আত্মবিশ্বাস কাজ করবে। অজান্তে একটা আত্মবিশ্বাস কাজ করবে, আপনাকে যে প্রশ্নটাই করা হবে আপনি খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন। আপনার চোখে মুখে সেই ছাপটা ভাসবে। কিন্তু ধরেন আপনি কিছুই পড়ে গেলেন না, আপনার ভিতরে থাকবে এক ধরনের ভয়ঙ্কর এক ভয়, এবং আপনাকে যে প্রশ্ন করা হোক না কেন
সেই প্রশ্নের কোনো প্রশ্নের উত্তরে আপনি আত্মবিশ্বাসের সাথে দিতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, আপনার মুখটা জড়িয়ে যাবে, আপনার কণ্ঠটা রুদ্ধ হয়ে যাবে যদি আপনি পড়ে না যান। এই ভয় থেকে আপনার আত্মবিশ্বাস থাকবে একদম জিরো। আত্মবিশ্বাস কি থাকবে? আত্মবিশ্বাস থাকবে একেবারে শূন্য। আপনি পড়লে এক ধরনের ভয় থাকবে যে আপনার মনে থাকবে কিনা, হায় আল্লাহ কবে শেষ করব। কিন্তু এটার আপনার মনে মনে আপনার এক ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। একবার রিডিং পড়ে গেলেও আপনার অজান্তে আত্মবিশ্বাস কাজ করবে, এবং আপনি কি যখন দেখবেন খুব পরিচিত প্রশ্ন করতেছে, সহজ প্রশ্ন করতেছে, আপনি খুব মজা করে আত্মবিশ্বাসে উত্তর দিতে পারবেন। আর যে কিচ্ছু পড়ে না যান, তাহলে আপনার কাছে এমন এক ভয়ঙ্কর ভয় আপনার মধ্যে বাস করবে, এই ভয়ের কারণে আপনি কোনো উত্তর, সহজ কোনো উত্তরও দিতে পারবেন না। আপনার গলা, কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, হাত পা কি করবে? কাঁপবে, ঘুম আসবে না। এই হলো পার্থক্য। যিনি অনেক প্রস্তুতি নিয়ে যান, তাকেও যদি প্রশ্ন করা হয় যে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন, সে বলে পরীক্ষা তেমন ভালো হয় নাই। তেমন ভালো হয় নাই কেন বলে? কারণ তিনি যেরকম প্রস্তুতি নিয়েছিলেন, তিনি প্রস্তুতি নিয়েছিলেন 100%। তিনি লিখে আসতে পারছেন 80% বা 70% তিনি লিখে আসছেন। এই 70% লিখে আসছেন, এই 30% যে লিখতে পারেন নাই ভালো করে, এই জন্য তার এক ধরনের মানে অতৃপ্তি কাজ করে, এই জন্য তিনি বলেন যে ভালো হয় নাই। কিন্তু একজনের কোনো প্রস্তুতিই নাই, একদম জিরো প্রস্তুতি। তো জিরো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে সে গেছে, বানায় 30% লিখছে। তাকে আপনি জিজ্ঞেস করেন যে পরীক্ষা তুমি কেমন দিয়েছো, সে বলবো অনেক ভালো। সে অনেক ভালো কেন দিয়েছে? ওই যে তার প্রস্তুতি ছিল 0%, সেইটার আলোকে যদি তুলনা করা হয়, তাহলে তার পরীক্ষাটা কী হয়েছে? ভালো হয়েছে। আর কেউ একজন 100% প্রস্তুতি নিয়েছিলেন, 70% লিখতে পেরেছেন, এই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে ভালো হচ্ছে না। আলটিমেটলি রেজাল্ট দিলে কে টিকবে? এই লোকটা তো প্রথমেই বাদ, এই লোক বাদ, এই লোক আর চান্স পাবে না। চান্স কে পাবে? এই লোক পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি পড়লেও এক ধরনের ভয় আপনার মধ্যে কাজ করবে, কিন্তু সেই ভয়টার একটা পজিটিভ দিক আছে। সেই ভয়টাও কিন্তু আপনাকে এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু দিচ্ছে আপনার অজান্তেই। সুতরাং ভয় পাবেন না। ওকে, তাহলে ব্রজবলিটা আমরা দেখি। ব্রজবলিটা এক কথায় উত্তর দিয়ে দিবেন, এক কথায় উত্তর দিয়ে দিবেন। ব্রজবলি শুধু এইটুকু বললে হবে যে ব্রজবলি বাংলা ও মৈথিলি ভাষায় সংমিশ্রণে সৃষ্ট এক ধরনের কৃত্রিম কবি ভাষা। এই ভাষার জনক হচ্ছে কে? বিদ্যাপতি। এইটুকু জানলেই হবে। অনুবাদ সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের মধ্যে মৌলিকত্বের অভাব ছিল। মৌলিকত্বের অর্থাৎ কোনো একজন কবি নিজে চিন্তা করে নিজে একটা কাহিনী বানিয়ে একটা কাব্য লিখবেন, এই চিন্তার জায়গাটা কম ছিল। কারণ মধ্যযুগের মানুষ মৌলিক চিন্তা করতে পারতো না, তারা চৌন্য জায়গা থেকে ধার দেনা করে সেগুলো অনুবাদ করতেন। তো সেই অনুবাদ সাহিত্যটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হিন্দুদের দ্বারা অনুবাদ, এটাকে বলা হয় সাহিত্যের কথা। আর একটা হচ্ছে মুসলিমদের দ্বারা অনুবাদ, এটাকে আমরা বলছি রোমান্টিক প্রণয়পাখ্যান। কি বলছি? রোমান্টিক প্রণয়পাখ্যান বলছি। তাহলে রোমান্টিক প্রণয়পাখ্যান অনুবাদ, এবং ওই যে রামায়ণ মহাভারত যেটা আছে, এইগুলো হচ্ছে কি? অনুবাদ। তাহলে অনুবাদ আমি সহজ করে বলি, অনুবাদ সাহিত্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যারা হিন্দু যারা ছিলেন সাহিত্যিক, তাদের যে অনুবাদ, সেটাকে আমরা বলছি সাহিত্যের কথা। সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলা। আর হচ্ছে মুসলিম সাহিত্যিকরা, তারা হিন্দি এবং ফার্সি থেকে অনুবাদ করেছেন, যেগুলোকে আমরা বলছি রোমান্টিক প্রণয়পাখ্যান। তাহলে এইখানে প্রথম এই লাইনটা জানলেই হবে। এই লাইনটা যদি জানেন, আর লাস্টে তার উদাহরণ রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো হচ্ছে মুসলিমদের দ্বারা, হিন্দুদের দ্বারা অনুবাদকৃত সাহিত্য। আর হচ্ছে মুসলিমদের দ্বারা অনুবাদ হচ্ছে পদ্মাবতী, লাইলি মজনু, ইউসুফ জুলেখা ইত্যাদি। ওকে, এখন সংস্কৃত থেকে আমাদের কি কি সাহিত্য অনুবাদ করা হয়েছে? প্রথম হচ্ছে মহাভারত। আপনাদের প্রশ্ন করতে পারে যে মহাভারত কে লিখেছে? মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাসদেব অথবা বেদব্যাস, দুইটা নামেই পাওয়া যায়। এবং এটা অনুবাদ কে করেছেন? অনুবাদ করেছেন কবীন্দ্র পরমেশ্বর। এবং শ্রেষ্ঠ অনুবাদকের নাম জানলেই হবে, সেটা হচ্ছে কাশিরাম দাস। রামায়ণ লিখেছেন বাল্মীকি। তিনি একজন আগে দস্যু ছিলেন, ডাকাত ছিলেন, পরে তিনি আসলে ডাকাতি ছেড়ে তিনি তখন ঋষি হয়েছেন এবং তিনি এটা রচনা করেছেন বাল্মীকি। এবং বাল্মীকি হচ্ছে রামায়ণ,
এবং এই রামায়ণের শ্রেষ্ঠ যিনি অনুবাদক তার কৃত্তিবাস ওঝা, এটা একটু জানবেন। ভাগবত জানা দরকার নাই, রামায়ণ মহাভারত জানলে হবে। রামায়ণ জানবেন, মহাভারত জানবেন, আর বাকিটা জানা দরকার নাই। তারপর হচ্ছে ফার্সি থেকে ইউসুফ জুলেখা, এটা অবশ্যই জানতে হবে। ইউসুফ জুলেখা এটা মূল রচিত হচ্ছে জামি, ইউসুফ জুলেখা থেকে নেওয়া হয়েছে। অনুবাদক হচ্ছে শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম এবং গরিবুল্লাহ। তাহলে ইউসুফ জুলেখা। তারপরে হচ্ছে লাইলা ওয়া মজনুন। আচ্ছা, আমরা হচ্ছে অনুদিত গ্রন্থ থেকে দেখি, মূল গ্রন্থ না দেখি এইখান থেকে দেখি। ইউসুফ জুলেখা এটা জানবেন, লাইলি মজনুরা জানবেন। তারপর সয়ফুল মুলুক বদিউদ জামাল এটা জানবেন। তোফা আলাউলের এটা জানবেন। সিকান্দার আলাউলের যে কটা জানা যেতে পারে। হিন্দি থেকে অনুবাদ পদ্মাবতী অবশ্যই জানতে হবে, মধুমালতী, তারপর হচ্ছে কি সতীময়না, লর্ডচন্দ্রানী। এগুলো তো প্রিলির জন্য আপনারা পড়েছেন, এগুলো তো অত কঠিন কিছু না। জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য একবার আমরা বলেছি যে জীবনী সাহিত্য হচ্ছে চৈতন্যদেব এবং তার শিষ্যদের যে জীবনী নিয়ে যে কাব্য, তাকে বলা হচ্ছে জীবনী সাহিত্য। তো সেই জীবনী সাহিত্যর মধ্যে আছে হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। আচ্ছা, পারা দরকার না, আমার মনে হয় না যে জীবনী সাহিত্য থেকে আপনাদের প্রশ্ন করবে। শুধু এইটুকু জানলে হবে, শুধু এইটুকু জানলে হবে যে জীবনী সাহিত্য কি, এইটুকু জানলে হবে। এটা জানা দরকার নাই, এইটাও জানার দরকার নাই, প্রথম জেনে লিখছেন এটাও জানার দরকার নাই, হয়তো আপনাদের প্রশ্ন করবে না। আর যারা বেশি জানতে চান তারা পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। নাথ সাহিত্য, নাথ সাহিত্যের উপজীব্য বিষয়টা কি? নাথ ধর্ম জিনিসটা কি একটু দেখেন। বৌদ্ধ ধর্ম এবং শৈব ধর্ম, শৈব মানে হচ্ছে শিব আর কি, শিবকে যারা মানেন, শিবকে দেবতা বলে যারা পূজা অর্চনা করেন তারা হচ্ছে বলছে শিব। তাহলে বৌদ্ধ ধর্ম এবং শিব ধর্ম এটার মিশ্রণে এক ধরনের ধর্মমত সৃষ্টি হয়েছিল, তাকে বলা হচ্ছিল নাথ ধর্ম। কি ধর্ম? নাথ ধর্ম। এবং নাথ ধর্মের যে আদিনাথ তার নাম হচ্ছে কি? শিব। আচ্ছা, এই নাথ ধর্মের যিনি কি বলে প্রতিষ্ঠাতা গরিবুল্লাহ, কোথায় এটা দেওয়া হয় না এখানে, হ্যাঁ। এবং এখানে একটা জিনিস আছে, নারীদের ব্যভিচার, এই ব্যাপারটা এই নাথ ধর্মের মধ্যে তুলে ধরা হয়েছে। ওটা অত ইম্পর্টেন্ট না, নাথ ধর্মটা অত ইম্পর্টেন্ট না, কেউ চাইলে একেবারে স্কিপ করতে পারেন। মর্শিয়া সাহিত্য, মর্শিয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। তো মর্শিয়া সাহিত্য বলতে আমরা বুঝি যে ইসলামের যে বিভিন্ন যুদ্ধের কাহিনী, বিভিন্ন যে কাহিনী আছে, যেখানে ইসলামের বিশেষ করে যে কারবালার কাহিনী, নবী রাসূলের কাহিনী, যেখানে মারা যাচ্ছে, পানির জন্য হাহাকার করছে, এগুলো যে নিয়ে লেখা, তাকে বলা হচ্ছে মর্শিয়া সাহিত্য, মানে কান্না। অর্থাৎ হাসান এবং হোসানের যে জীবন আছে এবং তাদের যে করুণ যে মৃত্যু আছে, সেগুলো নিয়ে যে সাহিত্যগুলো আছে তাকে বলা হচ্ছে মর্শিয়া সাহিত্য। এইটুকু জানলে হবে, শুধু এইটুকু বললে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে জঙ্গনামা, জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ নিয়ে যেসব কাহিনী কাব্য আছে, বিশেষ করে মুসলিমদের ওইগুলোকে আমরা বলছি যে যুদ্ধকাব্য। ওইগুলো সেই কারবালার যে বীরত্ব কাহিনীগুলো আছে, এগুলো এইখান থেকেও আপনারা শুধু এইটুকু জানলে হবে, আর জানলে হবে না। জঙ্গনামার জনক হচ্ছে ফকির গরিবুল্লাহ, এইটুকু জানতে পারেন। পুঁথি সাহিত্য বা দুভাষী পুঁথি, এই পুঁথি সাহিত্যের অনেকগুলো নাম আছে। এই পুঁথি সাহিত্যকে বলা হচ্ছে মুসলমানি বাংলা বা মুসলমানি বাংলা সাহিত্য, বা বলা হচ্ছে দুভাষী পুঁথি, বা বলা হচ্ছে মিশ্র ভাষারীতির কাব্য, ঠিক আছে, বা শুধু পুঁথি সাহিত্য। আরবি, উর্দু, ফার্সি, হিন্দি বিভিন্ন ভাষার মিশ্রণে এক ধরনের সাহিত্য রচিত হয়েছিল মুসলিম সাহিত্যিকদের দ্বারা, এবং এরা মুসলিমরা এটা শুনতো, মুসলিমরা এটা প্রচার করত, মুসলিমরা এটা শুনতেন বা পড়তেন। এই যে মুসলিম যে কবি, এদেরকে বলা হতো শায়ের। শায়ের মানে হচ্ছে কবি, শায়ের মানে হচ্ছে কি কবি। তো এই কাব্যগুলোকে বটতলার সাহিত্য বলা হতো। বটতলার সাহিত্য কোথাও লিখেছে কি? এই বটতলার পুঁথি, এই যে বটতলার পুঁথি, যেটাই বটতলার পুঁথি সেটাই মিশ্র ভাষার কাব্য, সেটাই দেবভাষার পুঁথি, সেটাই পুঁথি সাহিত্য, সেটাই মুসলমানি বাংলা সাহিত্য, বা সেটাই মুসলমানি বাংলা। এটা হচ্ছে আমরা দেখব যে 18 শতক থেকে 19 শতক পর্যন্ত, অর্থাৎ একেবারে মধ্যযুগের শেষে
মধ্যযুগের শেষে কিছু মানে মোগলদের একদম শেষে, মোগলদের অনেক শেষে মোগলদের যে ভাষা ছিল ফার্সি। মোগলদের রাজ্যের ভাষা ছিল ফার্সি, এবং ওখানে ইসলামের তখন মোটামুটি প্রচার আছে। তখন বিভিন্ন মুসলিম বিভিন্ন কবি সাহিত্যিক তারা এই ফার্সি ভাষা থেকে অনুপ্রাণিত হয়ে, আরবি থেকে অনুপ্রাণিত হয়ে, উর্দু থেকে অনুপ্রাণিত হয়ে, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এগুলো ভাষার মিশ্রণে তারা একেবারে সাধারণ মানুষকে নিয়ে এক ধরনের সাধারণ মানুষের উপযোগী করে তারা বিভিন্ন রচনা করেছিলেন, কাব্য রচনা করেছিলেন, যেগুলো সাহিত্য মান অতটা বেশি না, সাহিত্যের মানটা অতটা বেশি না। নাম তার পুঁথি পর্যন্ত, যে পথে ঘাটে গেয়ে বেড়ায়, তারপরে বটতলার বট গাছকে কেন্দ্র করে ওইখানে নিচে তারা বসে কীর্তন করে, গান করে, পুঁথি পাঠ করে। তো ওই যে সাহিত্যগুলো আছে এগুলোকে বলছে পুঁথি সাহিত্য। কেউ কেউ বলছেন দুভাষী পুঁথি। নাম তার দুভাষী বললে আসলে কিন্তু দুইটা ভাষার না, নাম শুনে মনে হচ্ছে দুই ভাষার পুঁথি, আসলে দুই ভাষার পুঁথি না, আসলে হচ্ছে এখানে কি আরবি, উর্দু, ফার্সি, হিন্দি সব ভাষার মিশ্রণে একটা মিশ্র ভাষার যেসব সাহিত্যিক, মিশ্র ভাষার যেসব কবিতা লিখেছিলেন মুসলিম সাহিত্যিকরা রচনা করেছিলেন, সেগুলিকে বলা হচ্ছে পুঁথি সাহিত্য। ঠিক আছে, আপনাদের পুঁথি সাহিত্য জিজ্ঞেস করতে পারে। এবং এগুলো খুবই যে অলঙ্কার বৈবর্জিত, খুব সহজ সরল ছিল, সাধারণ মানুষরা এগুলো শুনতো। খুব জায়গা থেকে এগুলো ছাপাখানায় প্রচার হয় বলে, যে দেখেন কলকাতার বটতলার ছাপাখানায় থেকে এগুলো প্রচার পাইতো। তাছাড়া বটতলায় বিভিন্ন প্রোগ্রাম হতো, এই জন্য এগুলোকে বটতলার পুঁথিও বলা হচ্ছে। কবিতা কিন্তু বলা হচ্ছে না, পুঁথি। এরা মুখে মুখে রচনা করতো, মুখে মুখে গাইতো, হ্যাঁ, অনেকটা কবি গানের মতো। এই বটতলার পুঁথি বা পুঁথি সাহিত্য এবং কবিগানও অনেকটা এরকম। এরা হচ্ছে হিন্দু ও কবি সাহিত্যিক যারা আছেন তারাও কিন্তু গাইতেন, মুখে মুখে গান রচনা করতেন, খুব অশ্লীল কথাবার্তা, মানে পালা গান আর কি। ওই যে বর্তমান সভার যে এমপি ছিলেন মমতাজ, এরা দেখেন না যে শরীয়ত মারফত নিয়ে বিভিন্ন মঞ্চের মধ্যে একজন আরেকজন কথায় গায়েল করে, এটাকে বলা হয় হচ্ছে কবি গান। এবং যারা এই গান রচনা করেন তাদেরকে বলা হতো কবিয়াল। সেই কবিয়ালদের একটা বড় পরিচয় আপনারা খুঁজে পাবেন হচ্ছে তারাশঙ্কর রচিত কবি উপন্যাসে। সেই কবি উপন্যাসের মধ্যে দেখবেন নিতাই নামে একজন সাধারণ ডোম পরিবারের ছেলে, সে এরকম কবিয়াল হয়ে ওঠে, কবি হয়ে ওঠে। তাহলে সেই কবি গানটা কিন্তু একেবারে মধ্যযুগের শেষে, পুঁথি সাহিত্যটা একেবারে মধ্যযুগের শেষে। না, হ্যাঁ, ওইটা আপনারা যখন মানে বলেন যে এগুলো মনে থাকবে না, তা আমি আসলে কনফিউজড হয়ে যাই যে আসলে আপনারা মানে পারবেন কিনা। হ্যাঁ, এর জন্য মানে আমার ইটা নষ্ট হয়ে গেছে, ফ্লোটা। তো এই পুঁথি সাহিত্যটার মধ্যে আবার কিছু ধরন আছে। ডক্টর ওয়াকিল আহমেদ এই বিভাজনটা দিয়েছেন। ডক্টর ওয়াকিল আহমেদ বলেছেন যে এই পুঁথি সাহিত্যটাকে, এই যে রোমান্টিক প্রণয় কাব্য যেগুলো আছে না, কিছু যেমন লাইলি মজনু বা এগুলোকেও, রোমান্টিক প্রণয় কাব্য যে কয়েকটা কিছু আছে এগুলোকেও এই ইয়ার মধ্যে ফেলা যাবে, পুঁথি সাহিত্যের মধ্যে ফেলা যাবে। তারপরে জঙ্গনাম বা যুদ্ধকাব্য যেগুলো আছে সেগুলোকেও পুঁথি কাব্যের মধ্যে ফেলা যায়। নবী আউলিয়াদের জীবনী নিয়ে বিভিন্ন কাব্য হইতো, এগুলোকে পুঁথি সাহিত্যের মধ্যে নেওয়া যায়। তারপর হচ্ছে লৌকিক পীরদের নিয়ে বিভিন্ন কাব্য ছিল, এগুলোকে নেওয়া যায়। ইসলামের ইতিহাস, ধর্ম, রীতিনীতি এগুলো নিয়ে বিভিন্ন শাস্ত্র ছিল, এগুলোকে পুঁথি সাহিত্য বলা যাচ্ছে। এবং সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে তখন লেখা হতো। তাহলে এই পুঁথি সাহিত্যের মধ্যে যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলোকে 6টাকে ভাগ করেছেন ডক্টর ওয়াকিল আহমেদ। এর মধ্যে কিছু রোমান্টিক কাব্য, কিছু অংশ এখান থেকে নেওয়া যাবে। তারপর জঙ্গনাম ও যুদ্ধকাব্যগুলো এই পুঁথি সাহিত্যের অংশ হতে পারে। নবী রাসূলদের জীবনী নিয়ে হতে পারে। লৌকিক বিভিন্ন পীরদের পাঁচালী, তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস, ধর্মনীতি এগুলো নিয়ে, তারপরে যে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে, এগুলো সবই পুঁথি সাহিত্য হিসেবে চালানো যায়, যদিও এগুলো আলাদা আলাদা পরিচয় আছে।
কবি সাহিত্যিকদের ডিটেলস দিয়ে দেব, মানে যেটুকু দরকার। মানে আমাদের তো মধ্যযুগ শেষ, আগামী ক্লাস থেকে আমরা আগামীকাল থেকে আমরা প্রতিদিনই তো ক্লাস, আগামীকাল থেকে আমরা হচ্ছে আধুনিক যুগ শুরু করব। যোগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরগুপ্ত থেকে বলে আমরা এর কাছে চলে যাব, মাইকেলের কাছে চলে যাব। আর মাইকেলের কাছে যখন চলে যাব তখন ওই যে যারা স্কুলে পরীক্ষা দেবেন আত্মবিলাপ কবিতা নিয়ে আলোচনা করব। আত্মবিলাপ কবিতা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ওই মেঘনাদ বধ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের মাইকেল মধুসূদন দত্তের সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি দাগায় দিছি। আপনারা রিডিং করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন হতে পারে। ভাইবার প্রশ্ন অনেকটা কিন্তু প্রিলির প্রশ্নের মতো বা ব্যাখ্যা করতে বলে যে এটা কেন এরকম। ইন্ট্রোডিউস ইউরসেলফ কখনোই বলবে না। ইন্ট্রোডিউস ইউরসেলফ কখনই বলুন না। আপনি বাংলায় ভাইবা দিচ্ছেন, আপনি বাংলায় কথা বলতে পারেন কিনা, আপনার কণ্ঠটা পরিষ্কার কিনা, আপনার সাউন্ড, আপনি যে কথা বলছেন, আপনি তো শিক্ষক, আপনার ক্লাসে 100 স্টুডেন্ট থাকবে, 150 স্টুডেন্ট থাকবে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপট 150 স্টুডেন্ট থাকবে, বিশাল বড় রুম থাকবে, যেহেতু আপনি বাংলার শিক্ষক। আপনি যদি কেমিস্ট্রি শিক্ষক করতেন তাহলে আপনার ক্লাসে হয়তো এত স্টুডেন্ট থাকতো না। ঠিক আছে? যেহেতু আপনি বাংলা বা ইংরেজি আইসিটি এগুলো হচ্ছে কমন সাবজেক্ট, এইগুলোর ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট থাকে। তাহলে অনেক বেশি যেহেতু স্টুডেন্ট থাকে তাহলে আপনার কণ্ঠটা পরিষ্কার কিনা, এই জন্য আপনি এই যে এগুলো কেন বলি, এগুলো বললে আপনার কণ্ঠটা পরিষ্কার হবে, কথাটা অনেক জোরে বের হবে। তাহলে কণ্ঠটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, জোরে বলতে হবে। মিনমিন 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 করে কথা বলা যাবে না, মিনমিন আস্তে করে কথা বলা যাবে না। এটা বোঝাবেন না যে আপনি আস্তে খুব ভদ্রভাবে, জি স্যার, মানে স্টাইল করে কথা বলতে গিয়ে আস্তে কথা বলা যাবে না। আপনি যদি আস্তে কথা বলেন তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন না, কারণ আপনি যেহেতু শিক্ষক, আপনি স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে হবে। আপনার অনেক ধরনের স্টুডেন্ট থাকবে, ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে, সুতরাং আপনার কণ্ঠটা যদি মানে দরাজ কণ্ঠ হয়, আপনার কণ্ঠটার মধ্যে যদি জোর থাকে, আপনার কণ্ঠ ওই টিচাররা শুনতেই পাচ্ছেন আপনি কি বলছেন, মিনমিন করে বলছেন। এরকম মিনমিন করে কিচ্ছু বলা যাবে না, যা বলবেন বোল্ডলি শব্দ করে। আসসালামু আলাইকুম স্যার, আমি এই বলছি, এই যে এইভাবে। ঠিক আছে স্যার, এইখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই 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 এরকম, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধন্যবাদ স্যার, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে স্টাইলটা এরকম হবে। ইন্ট্রোডিউস ইউরসেলফ কখনই বলবেন না। আর যদি বলে কেউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে আপনি ইংলিশে বলবেন, অসুবিধা নেই। কারণ ইন্ট্রোডিউস ইউরসেলফ শব্দটা যেহেতু ইংরেজিতে, তাহলে আপনি ইংরেজিতে বলবেন। আর যদি বলে আপনার সম্পর্কে কিছু বলুন, তখন আবার বলে দেন না দিস ইজ মিডিয়াস অ্যান্ড ড্যাশ 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 ড্যাশ। হ্যাঁ, ঝরা পাতার কাব্য বলছে যে মেঘনাদ বধ কাব্যের কাহিনী তিনি ভুলে গেছেন। মেঘনাদ বধ কাব্যের কাহিনী ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, কাহিনী ভুলে গেলে অসুবিধা নেই, আমি মনে করাই দিব, অসুবিধা নেই, আমি মনে করাই দিব। হ্যাঁ, আরেকজন বলছেন 9টা 9:30। 9টা 9:30 রাখা যায় না, কারণ এর আগে আমার এখন অনলাইনে ব্যাচ আছে হচ্ছে টোটাল 5টা। একটা হচ্ছে বিসিএস সাহিত্য, বিসিএস ব্যাকরণ, তারপরে হচ্ছে নিবন্ধন, 19তম নিবন্ধন লিখিত, 19তম নিবন্ধন লিখিত স্কুল এবং কলেজ, এগুলো 4টা। আর একটা হচ্ছে 19তম নিবন্ধন প্রিলি, এটাও ক্লাস যে থেকে শুরু হবে, 10 তারিখে শুরু হবে। তো যে কারণে টাইমিংটা আমাকে কী করতে হবে, যেমন আজকে এটা নিয়ে 2টা ক্লাস নিচ্ছি, এর আগে কিন্তু আরেকটা ক্লাস নিচ্ছি স্কুলের, 19তম নিবন্ধনের স্কুলের ক্লাস নিয়েছি লিখিত। যদি নমুনা ক্লাস নিয়ে দিতে বলে তাহলে অবশ্যই দাঁড়াবেন, দাঁড়াতে যদি বলে যে দাঁড়ান, যদি বোর্ড থাকে তাহলে যাবেন, ওখানে গিয়ে ক্লাসের শিরোনামটা লিখবেন প্রথমেই। ক্লাসের শিরোনাম আপনি যা পড়াতে চান, যদি কবিতা পড়াতে চান, গল্প পড়াতে চান, ওইটা শিরোনামটা লিখবেন, লেখকের নাম লিখবেন, লেখকের নাম নিয়ে প্রথমে বলবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানবে যে গত ক্লাসে আমরা এই পড়েছিলাম। ধরুন গত ক্লাসে তো আপনি ক্লাস নেন নাই, তারপরে বলবেন যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কে বলতে পারবে? এই তো, ধন্যবাদ, এমনি বলুন এই তো, ধন্যবাদ, খুব ভালো হয়েছে। তার মানে গত ক্লাসে আমরা পড়েছিলাম
গত ক্লাসে এই আমরা পড়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় এই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে কি বলবেন, প্রথমেই হোয়াইট বোর্ডে লিখবেন যে আপনি কোন টপিক পড়াচ্ছেন এবং স্টুডেন্টদেরকে সম্বোধন করে বলবেন, মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? এই তো তুমি বলতে পেরেছো, অনেক ধন্যবাদ। তার মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে এই পড়েছিলাম। এমনিতে একটা কিছু বলবেন আর কি, এই পড়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই। স্যার দয়া করে আপনি ব্যাখ্যা করে দিবেন, আর ভাইপাতে যে আঙ্গিকে প্রশ্ন করে সে আঙ্গিকে বিস্তারিত বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি সেই আঙ্গিকে বলার চেষ্টা করছি। হ্যাঁ, এই আলোচনাগুলো স্কুল ক্লাস দুইটাতেই হতে পারে। আর আগামী ক্লাস থেকে আমরা যে 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 জিনিসটা পড়বো সেখানে স্কুলের যে যে অংশটা ছিল সেই অংশটা আলোচনা করে দেবো, কোনো অসুবিধা নেই। আর স্কুল থেকে কিন্তু কলেজেও প্রশ্ন করতে পারে, কারণ হচ্ছে ধরেন স্কুলের যে 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 কবিতাগুলো আছে, যে গল্পগুলো আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস। তো এইগুলো হয়তো যিনি প্রশ্ন করবেন ওনার হয়তো মনে নাও থাকতে পারে, বা মনে থাকলেই কি এমনিতে প্রশ্ন করতে পারে, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কি পরীক্ষা দিয়েছিলেন, স্কুল কলেজ দুইটাই দিয়েছিলেন? তখন হয়তো প্রশ্ন করবে হ্যাঁ স্কুল কলেজ দুইটাই দিয়েছিলাম, স্কুলে আসে না, কলেজে আসে নাই। স্কুলের প্রশ্নটাও, স্কুলের যেই সব সিলেবাসে যেগুলো আছে এগুলো কলেজের জন্য প্রশ্ন করতে পারে। স্কুলের মার্কশিট ডুপ্লিকেট দেওয়া কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 12টা বাজে, আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।